ইম্পর্টেন্ট জিনিস, গুরুত্বপূর্ণ জিনিস, কারণ কম বেশি সবাই এই বাঁশ আমরা খেতে থাকি আর কি। ঠিক আছে, তো যাই হোক, এই বাঁশের ক্ষেত্রে কেন আমরা দিয়েছি যে এনামেলের সাথে এই বাঁশের একটা সম্পর্ক আছে। বাঁশ গাছের ক্ষেত্রে খেয়াল করে দেখেন যে এটার হচ্ছে বেজ বা গোড়াটা হচ্ছে ওয়াইড, যত বেশি আমরা উপরে যাচ্ছি অ্যাপেক্সটা হচ্ছে ন্যারোয়ার, তার মানে হচ্ছে বেজ ওয়াইড, অ্যাপেক্স হচ্ছে ন্যারো। এনামেল রডের ক্ষেত্রে যেটা, যে এটাকে বলা হয় ইনভার্টেড ব্যাম্বো। তো ইনভার্টেড ব্যাম্বো মানে কি, এই ছবিটাকে উল্টাই দেন, তার মানে কি তখন বেজ হবে ন্যারো, অ্যাপেক্স হবে ওয়াইড বা চওড়া। কারণ কি, এই যে দেখেন আমরা বলেছিলাম যে যত বেশি, এই যে এটা যদি ডেন্টিনো এনামেল জাংশন হয় স্ক্যালপ, এই ডেন্টিনো এনামেল জাংশনের ডেনসিটি কম বলেছিলাম বা হার্ডনেস কম, এটা যত বেশি আস্তে আস্তে উপরে গিয়ে সারফেসে চলে যাচ্ছে, সারফেসে হচ্ছে ডেনসিটি বা হার্ডনেস বেশি বা মিনারেলের পরিমাণ বেশি, তাই তো। এখন খেয়াল করে দেখেন, এটা যদি এরকমই থাকে, যত বেশি আমরা আপনার এই ইসে যাব, তত বেশি মানে কি এই জায়গাটা মোটা হচ্ছে। মোটা হইতে গেলে কি, তাহলে হাইড্রোক্সি অ্যাপাটাইট ক্রিস্টালের পরিমাণ বেশি প্রয়োজন হচ্ছে না এরকম, তাহলে কি এই 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 জায়গার তুলনায় এখানে হাইড্রোক্সি অ্যাপাটাইট ক্রিস্টালের পরিমাণ বেশি। এই জন্যই মানে কি যত বেশি ডেভেলপমেন্ট থেকে শুরু করে যত আমরা প্রোগ্রেসিভলি সামনের দিকে আগাবো, তত এটা ডেনসিটি বাড়ে, মানে কি একটা নির্দিষ্ট জায়গাতে ক্যালসিয়াম বা মিনারেলের পরিমাণ বাড়ে। এই জন্য এটাকে ইনভার্টেড ব্যাম্বু বলা হয়, যে এটা বেজটা ন্যারো থাকে, আস্তে আস্তে যত উপরে যায় তত এটা কি হতে থাকে, আপনার এরকম হোয়াইট হতে থাকে। ঠিক আছে, তার মানে এখানে হাইড্রোক্সি অ্যাপাটাইট ক্রিস্টালের পরিমাণ তখন বেড়ে যায়। ক্লিয়ার? তাহলে দিস ইজ ইনভার্টেড ব্যাম্বু। ঠিক আছে, তো এই জন্য বাঁশের ছবিটা দেয়া। তো খেয়াল করে দেখেন এখানে এই ডিরেকশন অফ দ্য রডের এখানে আপনাদের শিটে চলে আসেন, 6 নম্বর পেজে একটা বক্স করা আছে মাঝখানে, বক্সের জাস্ট ওপরেই এই কথাগুলো একটা লাইন বলা আছে যে ইচ রড রিজেম্বলস অ্যান ইনভার্টেড ব্যাম্বু পোল, দ্য ডায়ামিটার রড স্মলেস্ট ইন দ্য ডেন্টিনো এনামেল জাংশন, মানে যেখানে শুরু হচ্ছে সেখানে কম, আর ইনক্রিজেস টুয়ার্ডস দ্য সারফেস, সারফেসে গিয়ে সবচেয়ে বেশি, তার মানে যেখানে তৈরি হচ্ছে সেটা হচ্ছে 4 মাইক্রোমিটার, মানে 4 মাইক্রোমিটার ইন দ্য ডেন্টিনো এনামেল জাংশন, আর সারফেসে গিয়ে এটা হচ্ছে 8 মাইক্রোমিটার। তো এত বেশি পড়ার দরকার নাই, এই যে আপনার এই মানে 4-8 মাইক্রোমিটার, এটা মনে না রাখলে চলে, প্রথম লাইনটা একটু পড়বেন। এরপরে দেখেন আপনাদের এখানে চলে আসেন প্রথম এই পেজের একদম প্রথম লাইনটা, ডিরেকশন অফ দ্য কোর্স অফ রডস, যে রড অ্যারাইজেস ফ্রম ডেন্টিনো এনামেল জাংশন এক্সটেন্ডস proceeds up to the external surface of the tooth, যে এই চিত্রটা যে এখানে আঁকিয়েছিলাম, যে ডেন্টিনো এনামেল জাংশন থেকে শুরু করে একদম সারফেস পর্যন্ত যাচ্ছে। এনামেল রডস আর অরিজিনেটেড পারপেন্ডিকুলারলি টু দ্য ডেন্টিনো এনামেল জাংশন। খেয়াল করে দেখেন, এটা কিন্তু একদম 90 ডিগ্রিতে তৈরি হবে। ঠিক আছে, তারপরে কি বলা আছে, দ্য এনামেল রডস পারপেন্ডিকুলার টু দ্য সারফেস। ঠিক আছে, সারফেসে গিয়েও শেষ হবে, সেটাও পারপেন্ডিকুলারলি শেষ হবে। ঠিক আছে, ওকে। In deciduous trees, rods are horizontal in direction parallel to the occlusal surface in the cervical region আর কি। ঠিক আছে, এবং এই রড গুলা হচ্ছে আপনার ওয়েভি নেচারে, যে আমি যেটা আঁকিয়েছি এখানে দেখেন একদম সোজা কিন্তু আঁকা নেই, এটা একটা ওয়েভি, মানে এরকম ঢেউ খেলানো, বাঁকে বাঁকে তৈরি হয় আর কি। ঠিক আছে, সো খেয়াল করে দেখেন যে এই যে রডের যে লেংথ আর এনামেলের থিকনেস, কোনটা কি, দুইটা কি পরস্পর সমান হবে? সমান কিন্তু হবে না, কারণ এটাই তো এরকম আঁকা বাঁকা হয়ে উঠেছে না। তার মানে আঁকা বাঁকা হয়ে যখন আপনি হিসাব করবেন, তখন এই যে রডের যে লেংথটা এনামেলের থিকনেসের চাইতে কি হবে, এটা বেশি হবে। ঠিক আছে, তার মানে থিকনেস যদি আপনার 4 মাইক্রোমিটার হয়, তাহলে এটা এরকম বাঁকাচোরা হওয়ার কারণে এটার মানে লেংথ, রডের যে লেংথ, এটা দেখা যাবে হচ্ছে 8 মাইক্রোমিটার, 6 মাইক্রোমিটার, 7 মাইক্রোমিটার, 5 মাইক্রোমিটার। এনামেল থিকনেস 4 মাইক্রোমিটারের চেয়ে বেশি হবে কি রডের দৈর্ঘ্যটা আর কি। ঠিক আছে, ওকে, এই কথাগুলাই বলা হচ্ছে এখানে। আচ্ছা, এনামেল রড শীট নিয়ে একটা প্রশ্ন এমনি করা আর কি, যে লেস ক্যালসিফিকেশন, সো অবশ্যই ট্রু, এটা এখানে অর্গানিক কন্টেন্ট বেশি থাকে। স্টেইন ডার্কার, তার তো আপনার হচ্ছে যে কি বলে অর্গানিক কন্টেন্ট, অর্গানিক জিনিসগুলাই বেশি আপনার হচ্ছে স্টেইনিং অ্যাবজর্ব করতে পারে আর কি। আচ্ছা, কন্টেইন মোর, তার হচ্ছে কি নন অর্গানিক সাবস্ট্যান্সেস, সো মোর নন অর্গানিক সাবস্ট্যান্সেস। ঠিক আছে, তো অর্গানিক সাবস্ট্যান্স তো এখানে বেশি থাকে, নন অর্গানিক তো কম থাকে। হ্যাঁ, মানে কথাটা একটু জাস্ট ইনঅর্গানিক না লিখে নন অর্গানিক প্রশ্নে আসছে এই জন্য আর কি। লেস অ্যাসিড রেজিস্ট্যান্স দেন রড, আর হচ্ছে মে হ্যাভ সাব ফাইবার। ঠিক আছে, ওকে। ডিরেকশন অফ দ্য রড করছে আরো কিছু, এই যে কথাগুলো বলছে, লেংথ অফ দ্য মোস্ট রডস ইজ গ্রেটার দেন দ্য থিকনেস অফ দ্য এনামেল, যে কথাটা বললাম আর কি, এই যে ওয়েভি অর টর্চুয়াস কোর্স। ঠিক আছে, এই কথাগুলাই মোটামুটি আসে, এত বেশি পড়ার প্রয়োজন হয় না এখান থেকে। নার্ড এনামেল আপনাদের শিটে আছে, ওই যে নার্ড এনামেলের একটা বক্স করা আছে, দেখেন একটা কি বলে প্রশ্ন আছে, লেটস প্র্যাকটিস ডিএস জুলাই 2016 আসে, ওর উপরে যে প্যারাটা প্রথম লাইনটাই বলা আছে, ওভার দ্য কাস্প এনামেল রডস বিকাম মোর টুইস্টেড। আমরা দেখলাম যে ডেন্টিনো এনামেল জাংশন থেকে এনামেল রড এভাবে ওয়েভি কোর্সে তৈরি হয়ে চলে যাচ্ছে, কিন্তু কাস্প বা ইনসাইজাল এই যে গিয়ে এটা গিয়ে এখানে যে শেষ হচ্ছে, এখানে এইভাবে শেষ না হয়, এটা এরকম টুইস্টেড হয়ে যায়, আর একটা রড এসে এরকম এই জায়গাতে এরকম টুইস্টেড হয়ে যায়, এইভাবে টুইস্টেড হয়ে এক জায়গাতে অনেকগুলা সুতা পেঁচানোর মতো হয়ে যায় আর কি। তো এই যে এতগুলা রড এখানে চলে আসলো, তার মানে কি এখানে কি হচ্ছে, আপনার অনেকগুলা এনামেল রড চলে আসলো,
অনেকগুলো এনামেল রড মানে কি, তাহলে অনেকগুলো ক্যালসিয়াম হাইড্রোক্সিঅ্যাপাটাইট ক্রিস্টাল, মানে মিনারেল অনেক বেশি এই জায়গাটা। তো মিনারেল যখন বেশি হবে এই জায়গার তুলনায় এই জায়গায় দেখেন যে মিনারেলের পরিমাণ বেশি বা রডের পরিমাণ এখানে বেশি, তো এখানে যতটুকু হার্ড হবে তার চেয়ে বেশি হার্ড এই জায়গাতে হবে। তারপর নার্ড এনামেল যেখানেই থাকবে সেটা হচ্ছে কি মোর হার্ডার। তাহলে খেয়াল করে দেখেন যে ওভার দ্য কাস্প দ্য এনামেল রডস বিকাম মোর টুইস্টেড, এই কথাটা জাস্ট মোর টুইস্টেড অ্যারাউন্ড ইচ আদার অ্যান্ড ফর্ম এ কমপ্লেক্স অ্যারেঞ্জমেন্ট, মানে সুতা পেঁচিয়ে পেঁচিয়ে গেলে যেরকম হয় এরকম আর কি। এই যে পেঁচানো যে অবস্থা সেটাকে বলা হয় নার্ড এনামেল, ঠিক আছে, যে টুইস্টেড হয়ে গিয়ে যাচ্ছে যেটা, সেটাকে নার্ড এনামেল বলছি আর কি। তাহলে নার্ড এনামেল যখন টুইস্টেড হয়ে যাচ্ছে মানে কি একটা নির্দিষ্ট জায়গাতে খুব বেশি পরিমাণে এনামেল রড থাকছে, এনামেল রড থাকা মানে কি মিনারেলের পরিমাণ বেশি থাকছে। তো মিনারেলের পরিমাণ বেশি থাকা মানে তাহলে কি স্ট্রেংথ বা হার্ডনেস এই জিনিসগুলো এনামেলের বেড়ে যাবে। তার মানে কি নার্ড এনামেল এটা হচ্ছে অনেক বেশি হার্ড, এনামেলের চাইতেও আরো এনামেলের মানে অন্যান্য জায়গা চাইতেও এই নার্ড এনামেলটা বেশি হার্ড। তাহলে কোথায় থাকবে এটা, যেখানে ফোর্স বেশি লাগে, যেমন কি ইনসাইজাল এজ এই জায়গাতে বেশি লাগে, কাস্প টিপ সেখানে বাইটিং ফোর্স পড়ে, সেখানে বেশি স্ট্রেংথ দরকার হয় নর্মালি এনামেলের চাইতে, সেই জায়গাগুলোতে কি থাকবে আপনার নার্ড এনামেল থাকবে। দেখেন যে ওভার দ্য কাস্প, আরেকটা হচ্ছে কোথায় ইনসাইজাল এজ। ওকে, এটা জাস্ট এমনি একটু এই যে হেক্সাগোনাল, এটা তার মানে হচ্ছে আপনার কি বলে এটা এনামেল রডের যে একটা তাহলে দিস ইজ রড, এই যে এটা রড, এই নীল আকাশি কালার যেটা এটা হচ্ছে আপনার রড শীট, আর মাঝখানে যেটা সেটা হচ্ছে ইন্টার রড, ঠিক আছে। তার মানে এটা এই যে যেটা এটা হচ্ছে রড, রডের মাঝখানে এই রড শীট আছে, এটা একটা রড, এর মাঝখানে যে রড শীট আছে এটাকে কভার করে মাঝখানে যে হলুদ যেটা সেটা হচ্ছে ইন্টার রড সাবস্টেন্স, ঠিক আছে। এরপরে হচ্ছে ব্যান্ডস অফ হান্টার ট্রিগার, আপনাদের শীটে দেখেন স্ট্রাইশন আছে, পরের পেজে ব্যান্ডস অফ হান্টার ট্রিগার আছে, ঠিক আছে। খুবই খুব ইম্পর্টেন্ট হান্টার ট্রিগার ব্যান্ড ইনফিনিটি স্টার, এটা সোজা জিনিস আর কিছু না, জাস্ট একটা ছবি দেখেন, এই ছবিটা একটু খেয়াল করে দেখেন। এনামেল আপনার ইগুলা বললাম যে রড গুলা কি এরকম ওয়েভি বলেছি না, এরকম ঢেউ খেলানো, যে এই ঢেউ খেলানো, যারা একটু গ্রামে গঞ্জে গেছেন যখন কোনো ক্ষেতে কি বলে আলু, এই যে শীতকালে আপনার আলু লাগানো হচ্ছে, বা না এখন তো আলু তোলা হয়ে গেছে আর কি, যে মানে কিছু আপনার গাছ বা কিছু ফসল আছে যেগুলো আপনার এরকম নালা করে করে লাগানো হয় আর কি, ঠিক আছে। তো যখন এই লাঙল চাষ করার পরে জিনিসটা এরকম থাকে যে উঁচু, মানে ঢেউ খেলানোর মতন উঁচু তারপরে নিচু, উঁচু তারপরে নিচু এরকম। তো এটাকে যখন আপনি সাইড থেকে যখন আপনি লাইট ফেলবেন, তো লাইট ফেললে দেখেন যে চূড়ার যে মাথাটা একটু কোনা করে যদি লাইট ফেলেন তাহলে এই চূড়ার মাথাটাতে একটা সারফেসে আপনার কি হবে লাইট পড়বে, আর একটা সারফেস ছায়া থাকবে মানে অন্ধকার থাকবে। এই যে এই সাইড থেকে যখন আপনার এই ডিরেকশনে যখন লাইট পড়ছে, এই ডিরেকশন লাইট পড়ছে যখন, তখন এই জায়গাটা আপনার কি হচ্ছে আলো হচ্ছে, এই জায়গাটাতে লাইটের কারণে সে আলো হচ্ছে, এটা আলো পাচ্ছে, এটা আলো পাচ্ছে। এর অপোজিটে তখন নিচু যে জায়গাটা সেটা আপনার কি হয়ে যাচ্ছে, আপনার ছায়া হয়ে যাচ্ছে আর কি, ঠিক আছে। কাগজটাকে আমরা যদি এরকম বারবার উল্টা ডিরেকশনে এরকম একটার পরে একটা ফোল্ড করে কাগজটাকে ছেড়ে দিই, তাহলে দেখবেন এরকম একটা মানে ভি আকৃতির হয়ে কাগজটা থাকবে। ওইটাকে রেখে দিয়ে জাস্ট অন্ধকার রুমে আপনি একটু খেয়াল করে দেখবেন, জাস্ট একটু কোনাকুনি করে লাইট ফেলবেন, লাইট ফেললে দেখবেন যে যে লাইটের সাইডে যে একটা ভি যে থাকছে, লাইটের সাইডটাতে আপনার হচ্ছে আলো থাকবে, উল্টা পাশটাতে আপনার কি থাকবে, ছায়া থাকবে, সেই অ্যাপিয়ারেন্সটাই। তাহলে একটা হচ্ছে আপনার এই যে লাইট, আরটা হচ্ছে ডার্ক, দিস ইজ লাইট, দিস ইজ অল্টারনেটিং লাইট ডার্ক, লাইট ডার্ক, লাইট ডার্ক, এই যে ফেনোমেনন এটাকে আমরা বলছি ব্যান্ডস অফ হান্টার ট্রিগার। তো এটা কেন তৈরি হচ্ছে, তৈরি হচ্ছে দেখেন যে এই যে তাহলে কি এখানে রডের ডিরেকশন গুলো একরকম, এখানে ডিরেকশন গুলো একরকম, এখানে ডিরেকশন গুলো আলাদা। বেসিক্যালি জিনিস হচ্ছে এটা যে রডের ডিরেকশনটা চেঞ্জ হচ্ছে। দেখেন যে অপটিক্যাল ফেনোমেনন মানে লাইট না হইলে তো আর এই যে আলো ছায়ার খেলা তো আর আসবে না, তাই তো। সো দিস ইজ solely an optical phenomenon, difference in the degree of the mineralization, variation in the permeability and organic content, ঠিক আছে, চেঞ্জেস ইন দ্য ডিরেকশন অফ দ্য এনামেল রড। কথাগুলো কিন্তু ইন্টারকানেক্টেড। অপটিক্যাল ফেনোমেনন গেল, বাকিগুলো খেয়াল করে দেখেন। ডিফারেন্স ইন দ্য ডিগ্রি অফ দ্য মিনারেলাইজেশন, মিনারেল কন্টেন্ট যত বেশি হবে তত তো লাইট রিফ্লেক্ট করবে, রিফ্লেক্ট না করলে আমরা তো সবাই জানি যে বস্তুতে আলো পড়ার পরে রিফ্লেক্ট হয়ে ওই আলো যতক্ষণ আমাদের চোখে না আসে ততক্ষণ আমরা আলো বা ওই বস্তুকে আমরা দেখতে পাই না। তাহলে ওই যে চকচক করলো একটা লাইট পড়লো যে, সেটা তো আপনার ফিরে আসতে হবে, তো মিনারেল কন্টেন্ট অবশ্যই বেশি হতে হবে, আদারওয়াইজ ফিরে আসবে না। অর্গানিক হলে তো এটা অ্যাবজর্ব করে পুরোটাই কালো হয়ে যাবে। হ্যাঁ, ভেরিয়েশন দ্য পারমিয়েবিলিটি, মানে যত বেশি আমাদের মিনারেল কন্টেন্ট হবে পারমিয়েবিলিটি কমে যাচ্ছে, ভেরিয়েশন চলে আসছে, ঠিক আছে, এই কথাগুলো আর কি। তো এই চারটা বৈশিষ্ট্য যে ফলোইং হুইচ আর দ্য কজেস অফ হান্টার ট্রিগার ব্যান্ড, বারবার প্রশ্ন আসে, খুবই খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। ওকে, তাহলে এটা এই যে আরো কিছু ছবি যদি দেখায়, এই যে এখানে আপনার একটা ছবি দেখানোর চেষ্টা করা হয়েছে যে এই যে লাইট দিচ্ছে, লাইট দিলে এই যে এই জায়গাগুলোতে আপনার হচ্ছে বাধা পেয়ে এই যে ফিরে যাচ্ছে, তাহলে এটাকে আমরা চকচকা দেখতে পাবো, দিস ইজ কল্ড লাইট ব্যান্ড। আর এই যে মানে যদি এটাকে ফাঁকা পাইপ ধরেন আপনি, এর ভিতর দিয়ে লাইটটা চলে যাবে, ওই পাশে পাস করে চলে যাবে, ঠিক আছে। তাহলে এখানে আপনি তখন লাইটটা দেখতে পাবেন, এখানে আপনি ডার্ক দেখবেন আর কি, ঠিক আছে। সো লাইট ডার্ক, লাইট ডার্ক,
লাইট, এই অল্টারনেটিং লাইট ডার্ক, বা এই যে এখানেও দেখেন এই যে সাদা কালো সাদা কালো সাদা কালো, অল্টারনেটিং লাইট ডার্ক লাইট ডার্ক। হ্যাঁ, দিস ইজ কল্ড কি আমাদের ব্যান্ডস অফ হান্টার্স ট্রিগার, লাইট ব্যান্ড, ডার্ক ব্যান্ড। ওকে, এই যে এখানেও দেখানো হয়েছে যে দিস ইজ ডার্ক, দিস ইজ লাইট, ডার্ক লাইট, ডার্ক লাইট। ওকে, আর না দেখি আমরা ক্রস স্ট্রাইশন। এখন আমরা পরে দুইটা জিনিস পড়বো, একটা হচ্ছে ইনক্রিমেন্টাল লাইন, আর একটা হচ্ছে আপনার ক্রস স্ট্রাইশন। তো এখন খেয়াল করে দেখেন এই যে আমাদের হার্ড স্ট্রাকচার গুলো বডিতে, এগুলো একটা আপনার রিদম হিসেবে মানে ফলো করে তারা ডিপোজিশন হয়, প্রত্যেক দিন আপনার হচ্ছে ডিপোজিশন হয়, এবং এটার একটা ভেরিয়েশন আছে, ডায়ারনাল ভেরিয়েশন টাইপের আছে আর কি, যে দিনের একটা সময়ে এগুলো ডিপোজিশন বেশি হয়, একটা সময় গিয়ে কম হয়। যেমন খেয়াল করে দেখেন যে এই মিনারেলগুলো জমা হচ্ছে, অর্গানিক কন্টেন্ট জমা হচ্ছে, মানে এগুলো মেটাবলিক্যালি অ্যাক্টিভ যখন বেশি থাকছে তখন হচ্ছে আপনার বেশি। তো খেয়াল করে দেখেন যে যখন আমরা স্বাভাবিকভাবে রেস্টে থাকি তখন আমাদের বডির মেটাবলিজমও কিছুটা রেস্টে চলে যায়, মানে রাতের একটা সময় দেখেন আমরা কিন্তু ঘুমাচ্ছি, সেই সময়টাতে আমাদের মেটাবলিক অ্যাক্টিভিটি অনেকটা স্লো হয়ে যায়। আর যখন আমরা মুভ করছি, আমরা সারাদিন কাজকাম করছি, দৌড়ে বেড়াচ্ছি, ছুটে বেড়াচ্ছি, ক্লাস করছি, ঠিক আছে, ক্লাস নিচ্ছি, তখন আমাদের মেটাবলিক অ্যাক্টিভিটিটা বেশি থাকছে। তো ঠিক একইভাবে আপনার এই যে 24 আওয়ার্স আমাদের কিন্তু এনামেল জমা হচ্ছে, মানে ম্যাট্রিক্স ডিপোজিশন হচ্ছে বা মিনারেল ডিপোজিশন হচ্ছে, ঠিক আছে। তো খেয়াল করে দেখেন যে তাহলে কি এই ডিপোজিশনটা হবে যখন কি মেটাবলিক অ্যাক্টিভিটি, মানে বডি থেকে তো এই অর্গানিক ম্যাট্রিক্স তৈরি হতে হবে, তার মানে মেটাবলিজম হতে হবে। তো মেটাবলিজম যখন বেশি হবে তখন ডিপোজিশনটা বেশি হবে। এরপর যখন আমরা রেস্টে চলে যাব, তার মানে যদি আমরা হিসাব করি রাত 12টা থেকে সকাল 6টা পর্যন্ত আমরা ঘুমাচ্ছি, তাহলে সকাল 6টা 1 মিনিট থেকে শুরু করে আবার রাত 11টা 59 মিনিট পর্যন্ত ডিপোজিশন খুব ভালো হবে, কারণ এখন কি মেটাবলিজম খুব ভালো চলছে। এরপরে আবার রাত 12টা থেকে 6টা পর্যন্ত কি হয়ে যাবে, এটা কিন্তু একটা রেস্টিং স্টেজে চলে যাবে, ঠিক আছে। তো পরের দিন সকালে আবার তৈরি হওয়া শুরু হবে, তার মানে আগের দিন তৈরি হলো মোটামুটি যেটা, যে একদম ওই সময়টাতে রাত 12টা থেকে 6টা পর্যন্ত যে একদম এটা সিজ হয়ে যাবে তা কিন্তু না, এটা একটু কম থাকবে। তার মানে কি যে আপনার জিনিসটা যদি বলি তাহলে এটা হচ্ছে আপনার একদিনের একটা ব্যান্ড, একদিনে এতটুকু পরিমাণ ডিপোজিশন হচ্ছে। তাহলে এই একদিনে যে এতটুকু ডিপোজিশন হচ্ছে এর ভিতরে খেয়াল করে দেখেন যে এই কালার নীল যেটা বললাম, এই নীল পর্যন্ত এখানে খুব মোটামুটি মিনারেলের পরিমাণ ভালোই, আর বাকি জায়গাতে এসে কি হচ্ছে আপনার এই জায়গাতে ঘুমাচ্ছিলাম বলে বডির মেটাবলিক অ্যাক্টিভিটি কম। এবার আমরা দুইটা জিনিস পড়বো এখন, একটা হচ্ছে ক্রস স্ট্রাইশন, আপনাদের শীটে এটা আগের পেজটাতে মানে 6 নম্বর পেজে আছে, আর আরেকটা আছে হচ্ছে আমরা যেটা পড়বো ইনক্রিমেন্টাল লাইন। এনামেলের ক্ষেত্রে ইনক্রিমেন্টাল লাইনের নাম হচ্ছে স্ট্রাই অফ দ্য রেডজিয়াস। তো এই দুইটা জিনিস হচ্ছে একটা অপরটার সাথে একটু ইন্টারকানেক্টেড। তো বিষয় হচ্ছে ক্রস স্ট্রাইশনের ক্ষেত্রে খেয়াল করে দেখেন যে দিস ইজ কল্ড ডেইলি ইউনিট অফ দ্য ম্যাট্রিক্স ফরমেশন, ঠিক আছে। তো এটা হচ্ছে আপনার ডেইলি ইউনিট অফ দ্য ম্যাট্রিক্স ফরমেশন। তা খেয়াল কথা হচ্ছে যেটা, যে এনামেলে যে ম্যাট্রিক্স ফরমেশন হচ্ছে এটা কিন্তু মানে এই যে আপনার ইনক্রিমেন্টাল লাইন বলো, মানে ধাপে ধাপে প্রত্যেক দিনে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট পরিমাণ হচ্ছে। খেয়াল করে দেখেন যে ইট ইজ অ্যাবাউট 3.5 to 4 মাইক্রোমিটার অ্যাপার্ট, মানে এই ক্রস স্ট্রাইশন, স্ট্রাই মানে কি দাগ, ক্রস মানে কি আড়াআড়ি, যাই হোক। তো এরকম দাগ, এই যে এখানে ছবিটা যদি আপনি একটু খেয়াল করে দেখেন, এই যে কিছু সাদা সাদা দাগ দিয়েছে, মানে এটা একটা, তারপরে এরকম কিন্তু একটু লেয়ার বাই লেয়ার বোঝাই যাচ্ছে আর কি। হ্যাঁ, এখানে এসে কিন্তু এই দাগটা আবার একটু বেশি কালো, তারপর আবার দেখেন এরকম একটু লেয়ার বাই লেয়ার এরকম কিন্তু তৈরি হচ্ছে, কিন্তু আবার এটা একটু কালো, এই যে দেখেন সাদা দিয়ে মার্ক করা, এটা একটা, এটা একটা, আর এর মাঝখানে কিন্তু এই যে প্রত্যেকটা আমরা এরকম করে ছোট ছোট কাছাকাছি লেয়ার দেখানো হচ্ছে। হ্যাঁ, তো একটু খেয়াল করে দেখেন যেটা, যে প্রত্যেকদিন 3.5 থেকে 4 মাইক্রোমিটার তৈরি হচ্ছে, এবং এটা ডেইলি তৈরি হচ্ছে আর কি। আবার কথা হচ্ছে কি, দে আর দ্য এরিয়াজ অফ দ্য ডিস্টার্বড ক্যালসিফিকেশন। এই তিনটা কথা আমাদেরকে একটু জাস্ট মনে রাখার জন্য যেটা মানে বুঝতে হবে আর কি, যে বডিতে আপনার একটা জিনিস তৈরি হওয়া, তার মানে কি সেল কিছু ফাংশন করে, যেমন প্রোটিন তৈরি হচ্ছে, রাইবোজোম তৈরি করছে। তো রাইবোজোম তৈরি করতে গেলে কি এখানে আপনার ওই যে অ্যামিনো অ্যাসিড দিয়ে আস্তে আস্তে এসে প্রোটিন যে তৈরি হবে, অ্যামিনো অ্যাসিড তৈরি হবে, এগুলো মেটাবলিজম না। তার মানে বডিতে যখন কোনো কিছু তৈরি করতে হয় তখন বডিতে মেটাবলিক অ্যাক্টিভিটি বাড়ে। তো এখন আমাদের 24 আওয়ার্স কিন্তু মেটাবলিক অ্যাক্টিভিটি রেট একই রকম থাকে না। যেমন আমরা যখন ঘুমাই, আমরা যখন রেস্টিং স্টেজে থাকি, যেমন রাত সাপোজ 12টা থেকে শুরু করে 12টা 1 থেকে শুরু করে আপনি সকাল 6টা পর্যন্ত ঘুমাবেন, তো এই সময়ে মেটাবলিক রেট একটু স্লোয়ার থাকে, কম থাকে রেস্টিং স্টেজে। আবার 6টা 1 মিনিট থেকে আপনি দৌড়ানো শুরু করবেন, রাত 11টা 59 পর্যন্ত আপনি দৌড়াবেন, কাজ করবেন, তখন আপনার বডিতে মেটাবলিজম কিন্তু বেশি থাকবে তুলনামূলক ওই 6 ঘন্টার চাইতে। তো কথা হচ্ছে যে প্রত্যেক দিন তো এরকম হচ্ছে, আপনার সকাল 6টায় আপনি কাজ শুরু করছেন, সকাল 6টা থেকে রাত 12টা পর্যন্ত আপনার এই অ্যামিলোব্লাস্টগুলো কাজ করছে, প্রচুর পরিমাণে ম্যাট্রিক্স ডিপোজিশন করছে। এরপরে 12টা থেকে শুরু করে সকাল 6টা পর্যন্ত আবার কি হচ্ছে, একটা
একটু কম তৈরি হচ্ছে, মানে তখন একটু রেস্টিং স্টেজে চলে যাচ্ছে, মেটাবলিজমের রেট কমে যাচ্ছে, তার মানে সেই সময় তাহলে কি অ্যামিনো অ্যাসিড বা এনামেল ম্যাট্রিক্স এগুলো তৈরি হওয়া কমে যাচ্ছে আর কি। তো সেই কথাটাই বলেছে। তাহলে এই যে একদিনে টোটাল আগের দিন 12টা থেকে পরের দিন 12টা পর্যন্ত কতটুকু তৈরি হচ্ছে, হ্যাঁ এই 3.5 থেকে 4 মাইক্রোমিটার। তো এই প্রত্যেক দিনটা মানে কি, যেমন ইটের দেয়াল গাঁথনি করা হয় যে আপনার যতটুকু আজকে গাঁথলাম আগামীকালকে আরেকটু গাঁথলাম, 10 দিন পরে ওই টোটাল দেয়ালটা দেখলে কিন্তু আর বোঝা যায় না যে এটা একদিনে গাঁথা, দ্বিতীয় দিনে এতটুকু গাঁথা, তৃতীয় দিনে এতটুকু গাঁথা, কারণ কি কোনো এরকম ডিমার্কেশন করা থাকে না। তাহলে এটা আমরা বুঝছি কিভাবে, এটা বুঝছি ওই যে ওই কারণ যে দে আর দ্য এরিয়াজ অফ ডিস্টার্ব ক্যালসিফিকেশন। কারণ কি, যে ওই যে একটা লেভেল পর্যন্ত তো হচ্ছিল যে রাত 12টা থেকে শুরু করে সকাল 6টা থেকে শুরু করে রাত 12টা পর্যন্ত, যখন মেটাবলিজম বেশি তখন মিনারেল ডিপোজিশন বা ম্যাট্রিক্স ফরমেশনের পরিমাণ বেশি। এরপরে রাত 12টা থেকে শুরু করে সকাল 6টা পর্যন্ত আপনি রেস্টিং স্টেজে, এই সময় তো মিনারেল ডিপোজিশন পরিমাণ কমে যাচ্ছে, আবার সকাল 6টা থেকে আবার শুরু হচ্ছে, তাই না? তার মানে সাপোজ এই রিজিয়নটুকুতে খুব ভালোভাবে আমার কি হলো, এই সকাল 6টায় 1 থেকে শুরু করে আমাদের রাত 11টা 59 পর্যন্ত খুব ভালো মিনারেলাইজেশন হলো। এরপরে 6 ঘন্টা আপনার কি হলো, একটু কম পরিমাণে এখানে মিনারেল ম্যাট্রিক্স জমা হলো। তারপরে আবার পরবর্তী সকাল 6টা থেকে কিন্তু আবার একই লেভেলে কিন্তু আবার খুব সুন্দরভাবে আবার মিনারেলাইজেশন শুরু হলো। তাহলে খেয়াল করে দেখেন যে আপনি এখন, আমরা এটা দেখে বুঝতে পারবো না যে এটুক হচ্ছে একদিনের, এরপরে আরেকটা নীল যদি যখন থাকবে তাহলে এটুক হচ্ছে আবার আরেক দিনের, এরকম যে থাকবে। তো এই যে জায়গাটা দিয়ে তো আমরা ডিমার্কেশন করতে পারছি, এই জায়গাটা কি, এই জায়গাটা হচ্ছে রেস্টিং স্টেজ, যখন মিনারেল বা ম্যাট্রিক্স ডিপোজিশনের পরিমাণ কম ছিল, সেই কথাটাই বলছে এখানে যে দে আর দ্য এরিয়াজ অফ দ্য ডিস্টার্বড ক্যালসিফিকেশন, বা ওই যে দিজ আর দ্য সাইট অফ প্রোলংড অ্যাবেটমেন্ট অফ ক্যালসিফিকেশন। অ্যাবেটমেন্ট মানে কি, কমে যাওয়া, থেমে যাওয়া, ঠিক আছে? তাহলে এই জায়গাতে এসে থেমে যাচ্ছে। তাহলে এই কথাটা দিস ইজ কল্ড ক্রস এস্ট্রায়েশন। তাহলে ক্রস এস্ট্রায়েশনের ক্ষেত্রে আমরা কি বলবো, একটা জিনিসই মনে রাখবো, দিস ইজ ডেইলি। ক্রস এস্ট্রায়েশন বলতে আমরা কি মনে রাখবো, ডেইলি। ছবিতেও খেয়াল করে দেখেন, এই যে আমরা এখানে দেখিয়েছি যে একটা এই যে সাদা সাদা যে ইগুলা ছিল এখানে আমাদের, এটা যদি আমরা মুছে দিই, দেখেন যে প্রত্যেকটার সাথে আমরা একটা লেয়ারে আমরা এখানে দেখিয়েছি আর কি। আর এরপরে যেটা দেখিয়েছি যে এখানে এই যে সাদা অ্যারো দিয়ে, যে এই মাঝখানে এখানে কিন্তু অনেকগুলো আমার কি আছে, এই যে এই জায়গাটার কথাই যদি আমরা বলি, এখান থেকে শুরু করে এই পর্যন্ত অনেকগুলো ডেইলি ইউনিট আছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা দেখিয়েছে এখানে আর কি, ঠিক আছে? এতগুলো এখানে আছে। এরপরে এই যে সাদা অ্যারোতে একটা বড় ডিপ একটা কালো রেখা পাওয়া যাচ্ছে, এটাই হচ্ছে আমাদের ইনক্রিমেন্টাল লাইন। দিস ইজ, এই সাদাটা যেটা, এটা হচ্ছে একটা ইনক্রিমেন্টাল লাইন, আর এর মাঝখানে যে এই জিনিসগুলো যেগুলো হয়েছে, দিস ইজ ক্রস এস্ট্রায়েশন। তাহলে ক্রস এস্ট্রায়েশন বলতে আমরা বুঝলাম দিনে, একদিনে যতটুকু তৈরি হবে। তাহলে ইনক্রিমেন্টাল লাইন বলতে এতটুকু কত, এত হচ্ছে 7 ডেজ, ঠিক আছে? দিজ আর দ্য কালেকশন অফ দ্য ডিপোজিশন অফ 7 ডেজ। ডেইলি যেটা কালেকশন হচ্ছে, ডিপোজিশন হচ্ছে, সেটা হচ্ছে ক্রস এস্ট্রায়েশন। 7 দিনে যেটা হচ্ছে সেটাকে আমরা বলছি আপনার ইনক্রিমেন্টাল লাইন। তাহলে এই যে একদিনে 3.5 থেকে 4 যদি তৈরি হয়, তাহলে 7 দিনে কতটুকু তৈরি হবে? 7 দিন থেকে 3 7 21 আর 3.5 মানে 24.5, তাহলে সমান করলে হয় কত, 25 থেকে 4 7 28 মানে মোটামুটি 30। তাহলে 7 দিনে কতটুকু তৈরি হবে? 25 থেকে 30 মাইক্রোমিটার তৈরি হবে, তাই না? তো এখন আমরা চলে যাই পরের কথাতে, আমাদের এস্ট্রা অফ দ্য রেড জিএস। এস্ট্রা অফ দ্য রেড জিএস কি কারণে তৈরি হচ্ছে? দেখেন যে ভেরিয়েশন ইন দ্য অর্গানিক স্ট্রাকচার, ডিস্টারবেন্স ইন দ্য রিদম অফ দ্য মিনারেলাইজেশন। খেয়াল করে দেখেন, এই যে এখানেও কিন্তু বলছে ডিস্টার্ব ক্যালসিফিকেশন বা মিনারেলাইজেশন, ঠিক আছে? আর হচ্ছে ইন্টারমিটেন্ট অল্টারেশন অফ দ্য রড কোর্সেস, ঠিক আছে? তো এটা খেয়াল করে রাখি আমরা। আমাদের শীটে চলে যাই, আমরা শীটে ইনক্রিমেন্টাল লাইনে যদি একটু খেয়াল করে দেখেন, এটা আপনাদের ওই যে একটা বক্স আছে, দেখেন 8 নাম্বার পেজে। 8 নাম্বার পেজে যে বক্সটা আছে, বক্সের ভিতরে দ্য মিন ডেইলি রেট অফ এনামেল ফরমেশন হয়ে যাবে 3.5 থেকে 4 মাইক্রোমিটার। তার মানে কি, এটাই হচ্ছে আমাদের সেই ক্রস এস্ট্রায়েশন, ঠিক আছে? পরে ওই প্যারার লাস্টের লাইনটা একটু খেয়াল করে দেখেন, বা তার আগে থেকে, যে দ্য অ্যামাউন্ট অফ এনামেল ফর্মড ইন এ ডে ইজ ডিনোটেড বাই এ ক্রস এস্ট্রায়েশন, যেটা আমরা বললাম। তারপরের লাইনটা দেখেন, দেয়ার আর অ্যাবাউট 7 থেকে 10 ক্রস এস্ট্রায়েশন বিটুইন দ্য 2 সাকসেসিভ ইনক্রিমেন্টাল লাইন। এই যে আমরা ছবিটা আগে দেখিয়েছিলাম, এখানে আমরা যে গুনলাম 8টা পেয়েছিলাম আমরা, তো এটা একটা ইনক্রিমেন্টাল লাইন, এটা একটা ইনক্রিমেন্টাল লাইন। তো এর মাঝখানে কয়টা? 7 থেকে 10টা। আমরা এখানে পেয়েছি কয়টা? 8টা, ঠিক আছে? তো সেই হিসাবে আর কি যেটা বলা হয়েছে। তো অ্যাজ দ্য ইনক্রিমেন্টাল লাইনস আর 25 থেকে 30 মাইক্রোমিটার, এই যে গুণ দিয়ে আমরা দেখিয়ে দিলাম যে 25 থেকে 30 মাইক্রোমিটার অ্যাপার্ট, মানে একটা ইনক্রিমেন্টাল লাইন থেকে আরেকটা ইনক্রিমেন্টাল লাইন কতটুকু? 25 থেকে 30 মাইক্রোমিটার, ঠিক আছে? কি বলা হচ্ছে? রিপ্রেজেন্ট দ্য এনামেল ফর্ম ইন অ্যাবাউট এ উইক টাইম। তাহলে ক্রস এস্ট্রায়েশন ডেইলি, ইনক্রিমেন্টাল লাইন এস্ট্রা অফ দ্য রেড জিএস, এটা হচ্ছে কখন? এটা হচ্ছে উইকলি। বুঝা গেল? এবার এই কথাটা বলার জন্য এত কিছু আমরা করেছি এখানে আর কি। যাই হোক,
সো এস্ট্রা অফ দ্য রেড জিএস এর ক্ষেত্রে আমরা যেটা বলবো যে এই যে কজেস অফ ডেভেলপমেন্ট, এটা হচ্ছে আপনার ইনফিনিটি এস্ট্রা। তাহলে ব্র্যান্ডস অফ হান্টার অ্যান্ড ট্রিগার, সেখানে হচ্ছে আপনার কজেস কেন তৈরি হচ্ছে, আর ইনক্রিমেন্টাল লাইন কজেস অফ দ্য ডেভেলপিং লাইন অফ দ্য রেড জিএস বা এস্ট্রা অফ দ্য রেড জিএস, এটার হচ্ছে আপনার কজগুলো। এই দুইটা জিনিস খুবই খুবই ইম্পর্টেন্ট, ইনফিনিটি এস্টার দিবেন এটা, ঠিক আছে। ওকে, এরপরে হচ্ছে নিওন্যাটাল লাইন। তো এই যে এই জিনিসগুলো হচ্ছে আপনার এই যে এটা একটা এস্ট্রা অফ দ্য রেড জিএস, দিস ইজ এস্ট্রা অফ দ্য রেড জিএস, এটা একটা এস্ট্রা অফ দ্য রেড জিএস, ঠিক আছে। এরকম করে তৈরি হচ্ছে ডেন্টিন এনামেল জাংশন থেকে আপনার আস্তে আস্তে সারফেসের দিকে আসছে। তো এখানে এই ছবিটা একটু খেয়াল করে দেখেন, যে এস্ট্রা অফ দ্য রেড জিএস গুলো সারফেসে যেখানে গিয়ে শেষ হচ্ছে সেই জায়গাতে একটু ডিপ্রেশন, এই যে অ্যারো দিয়ে দেখানো হচ্ছে, এটা একটা ডিপ্রেশন, যেখানে গিয়ে শেষ হয়েছে, তো এটা একটা ডিপ্রেশন, এটা এখানে গিয়ে শেষ হয়েছে, এটা একটা ডিপ্রেশন, স্ক্যালপ টাইপের মনে হচ্ছে আর কি, ঠিক আছে। তো এই যে এই এস্ট্রা অফ দ্য রেড জিএসটা যেখানে গিয়ে শেষ হচ্ছে, সারফেসে যেখানে গিয়ে শেষ হচ্ছে, সেটাকে বলা হয় একটা জিনিস একটু এখনই জেনে রাখেন, সেটা বলা হয় হচ্ছে আপনার পেরিকাইমাটা, PRIKOIA, জাস্ট আমরা পরে পড়বো, এখানে জাস্ট একটু লিখে রাখলাম, এটা হচ্ছে আপনার কি পেরিকাইমাটা বলা হয় এটাকে আর কি। এটা নিয়ে আমরা পরে কথা বলবো, এখন মনে রাখার দরকার নেই। তার মানে জাস্ট মনে রাখে যে এস্ট্রা অফ দ্য রেড জিএস গুলো কোথায় তৈরি হচ্ছে, যে ডেন্টিন, এটা এনামেল, তার মানে ডেন্টিন এনামেল জাংশন, ডেন্টিন এনামেল জাংশন থেকে তৈরি হয়ে কোন দিকে যাচ্ছে, এটা সারফেসের দিকে যাচ্ছে, জাস্ট এতটুকু মনে রাখি আমরা। ওকে, নিওন্যাটাল লাইন, আমরা জাস্ট একটা ছবি দেখবো, ছবি দেখে নিওন্যাটাল লাইন মুখস্থ করে ফেলবো আমরা। দিস ইজ ডেন্টিন এনামেল জাংশন স্ক্যালপ। তাহলে এই যে জিনিসগুলো তৈরি হচ্ছে, এগুলো হচ্ছে কি আমাদের একটা এস্ট্রা অফ দ্য রেড জিএস 7 দিনের, এটুক হচ্ছে আপনার 7 দিনে তৈরি হয়েছে, পরের এটুকু 7 দিনে, এই যে আবার এটা একটা 7 দিনে, এটা একটা 7 দিনে, এটা একটা 7 দিনে। টুথ ডেভেলপমেন্ট ক্যালসিফিকেশন শুরু হচ্ছে কোথায়, বিফোর বার্থ, বিফোর বার্থ থেকে শুরু করে আপনার আফটার বার্থ পর্যন্ত চলছে, তাই না? তাহলে এমন একটা সময় আছে যে একটা মানে আজকে একটা বাচ্চার জন্ম হলো, তার মানে আজকের আগে তার এনামেল ফরমেশন হয়েছে, সে ছিল কি প্রিন্যাটাল লাইফে, আর আজকের পর থেকে মানে জন্মের পর থেকে তার যে এনামেল ফরমেশন হবে সেটা হচ্ছে কি পোস্টন্যাটাল লাইফে। তো এই প্রিন্যাটাল এবং পোস্টন্যাটাল মানে এই জিনিসটা, এই একটা লাইন, ঠিক আছে, এই লাইনটাই ডিমার্কেশন করে দেয় যে এটা হচ্ছে জন্মের পরে তৈরি হয়েছে, দিস ইজ কল্ড পোস্টন্যাটাল, আর এটা হচ্ছে প্রিন্যাটাল। এখন বুঝবো কিভাবে, বুঝবো হচ্ছে যে এই যে এখানে আপনার যে এনামেলটুকু দেখবো যে এদের মিনারেলাইজেশন প্যাটার্ন, এদের ডিপোজিশন প্যাটার্ন, রেট, হ্যাঁ, এগুলা সব একই রকম। আর জন্মের পরে যেটা, সেটা দেখা যাবে যে ডিস্টার্ব, এক এক দিন এক এক রকম। কারণ কি, সাপোজ খেয়াল করে দেখেন যে বাবু কোনোদিন ভালো খায়, কোনোদিন কম খায়, কোনোদিন অসুস্থ থাকে, কিন্তু মায়ের পেটের ভিতরে সে কিন্তু একটা স্ট্যাটিক অবস্থা কিন্তু সে থাকে। এই জন্য এর আগের গুলাই, যে নিওনেটাল লাইনের আগের গুলা যে এস্ট্রা অফ দ্য রেড জিএস পাবো বা ক্রস এক্সট্রাকশন পাবো, সেগুলো দেখা যায় মোটামুটি হোমোজেনাস, একই রকম। জন্মের পরে এসে দেখা যাবে যে কোনোদিন বেশি হয়েছে, কোনোদিন কম হয়েছে, কোনোদিন মিনারেলের পরিমাণ বেশি, কোনোদিন মিনারেলের পরিমাণ কম, ঠিক আছে, এরকম থাকবে। তো এই দুইটা দেখলে যখন বোঝা যাবে যে এই লাইনের পরে যতগুলা লাইন পাচ্ছি আমি, যে সাপোজ এই একটা লাইন, এই একটা লাইনের পরে যতগুলো এস্ট্রা অফ দ্য রেড জিএস আমি পাচ্ছি বা ডিপোজিশন পাচ্ছি, সেগুলার মানে ডিপোজিশন প্যাটার্নটা একটু উল্টাপাল্টা, কিন্তু তার আগে যতগুলো এস্ট্রা অফ দ্য রেড জিএস পাচ্ছি বা ক্রস এক্সট্রাকশন ডিপোজিশন পাচ্ছি, সেগুলো মোটামুটি হোমোজেনাস প্যাটার্ন। তো এই লাইনটাকে দিয়ে আমরা তখন আলাদা করে ফেলতে পারছি। তো এই লাইনের আগের যে এনামেল গুলো ফরমেশন হয়েছে সেগুলো হচ্ছে প্রিন্যাটাল এনামেল, আর এটা হচ্ছে পরে যেগুলো হচ্ছে সেটা হচ্ছে পোস্টন্যাটাল এনামেল। তো এই যে দুইটা এনামেলকে ভাগ করছে, জন্মের আগের এনামেল, জন্মের পরের এনামেল, সেটাকে বলা হচ্ছে নিওন্যাটাল লাইন, নিওনেটের লাইন, নিওনেট বাচ্চা, তার মানে জন্মের আগের এনামেল এতটুকু, জন্মের পরের এনামেল এতটুকু। এখন তাহলে আমরা কথাগুলো একটু দেখি, যে প্রডিউস ডিউ টু সাডেন চেঞ্জ ইন দ্য এনভায়রনমেন্টাল অ্যান্ড নিউট্রিশনাল স্টেট, যেটা বললাম যে বাচ্চা এতদিন একটা একরকম স্টেজে ছিল, নিউট্রিশন একরকম স্ট্যাটিক অবস্থায় পাচ্ছিল, জাস্ট সে মানে বাইরে এনভায়রনমেন্টে চলে আসার কারণে তৈরি হচ্ছে। ডিমার্কেটিং লাইন বিটুইন পোস্টন্যাটালি প্রডিউসড এনামেল অ্যান্ড প্রিন্যাটালি প্রডিউসড এনামেল আর ফাউন্ড ইন দ্য ডেসিডুয়াস টিথ, পার্মানেন্ট ফার্স্ট মোলার টিথ। কারণ কি, যে ডেসিডুয়াস এবং পার্মানেন্ট ফার্স্ট মোলার টিথের টুথ জার্ম জন্মের আগে তৈরি হয়, সো জন্মের আগে এদের ডেভেলপমেন্টটা থাকে, জন্মের পরেও থাকে, এই জন্য প্রিন্যাটাল পোস্টন্যাটাল এনামেল থাকে। কিন্তু এই যে পার্মানেন্ট সাকসেসর যেগুলা বা সেকেন্ড মোলার টোলার, এগুলার টুথ জার্ম তৈরি হয় আরো পরে এসে, এই জন্য এদের ভিতরে এই নিওনেটাল লাইনটা পাওয়া যায় না, কারণ কি এদের স্টার্টিংটাই হয় জন্মের পরে এসে, ঠিক আছে। ওকে, হ্যাঁ, আচ্ছা, প্রিন্যাটাল এনামেল ইজ বেটার ডেভেলপড দ্যান দ্য পোস্টন্যাটাল এনামেল। ওই যে একটু আগে বললাম যে আপনার প্রিন্যাটাল এনামেল গুলো এদের মিনারেল সাপ্লাই বা ডিপোজিশন রেট এটা স্ট্যাটিক অবস্থায় থাকে। পোস্টন্যাটালি কোনোদিন ভালো হয়, কোনোদিন কম হয়, কোনোদিন বেশি খায়, কোনোদিন কম খায়, সেটার উপরে ডিপেন্ড করে পোস্টন্যাটাল এনামেলটা ডিপোজিশনটা একটু হ্যাফাজার থাকে, উল্টাপাল্টা থাকে, কিন্তু প্রিন্যাটালি হোমোজেনাস থাকে। যেন প্রিন্যাটাল এনামেল হচ্ছে বেটার ডেভেলপড, পোস্টন্যাটাল গুলো হচ্ছে লেস ডেভেলপড, ঠিক আছে। ওকে, তাহলে আশা করি শেষ হয়েছে আপনাদের এখান থেকে হান্টার ট্রিগার ব্যান্ডের ইগুলো আর কি, যে ভেরিয়েশন ইন দ্য অর্গানিক স্ট্রাকচার, রিদম অফ দ্য মিনারেলাইজেশন,
ইন্টারমিডিয়েট অল্টারেশন অফ দ্য রড কোর্স, ঠিক আছে, মানে ওই যে কজ থেকে প্রশ্নটা আসছে আর কি। এরপরে এনামেলে কিছু আমাদের হাইপো মিনারেলাইজড স্ট্রাকচার আছে, হাইপো মিনারেলাইজড স্ট্রাকচার, যেখানে কি মিনারেল তাহলে কি থাকবে, কম থাকবে। তার মানে কে বেশি থাকবে, নাম থেকে বুঝতে পারছি এই জায়গাগুলোতে অর্গানিক কন্টেন্ট কি থাকবে, বেশি থাকবে। তার মানে অর্গানিক কন্টেন্ট বলতে বেসিক্যালি কি, এনামেলের অর্গানিক কন্টেন্ট কি, প্রোটিন, প্রোটিন বেশি থাকবে। তো ফার্স্টে আমরা চলে যাই এনামেল টাফট, আমাদের শীটেও চলে আসেন এনামেল টাফট, ঠিক আছে, ওকে, শীট থেকেই দেখবো আমরা। এনামেল টাফটে চলে যান, যে এক্সটেন্ডস ফ্রম ডেন্টিনো এনামেল জাংশন, আমরা এখানেই থাকি। সো ডেন্টিনো এনামেল জাংশনটা কেমন থাকে, ডেন্টিনো এনামেল জাংশনটা থাকে স্ক্যালপ, তাই তো, এটা থাকে হচ্ছে আপনার স্ক্যালপ, তাহলে এরকম ডেন্টিনো এনামেল জাংশন হবে। এখান থেকে দেখা যায় কিছু কিছু ক্ষেত্রে এটা হচ্ছে সারফেস, তাহলে আপনার ডেন্টিনো এনামেল জাংশন থেকে এরকম ঘাসের গোছার মতো কিছু স্ট্রাকচার দেখা যায়, ঠিক আছে, যেটা কি হয় আমাদের লাইট দিলে এটা ব্ল্যাকিশ দেখা যায়। কেমন দেখা যাবে, ব্ল্যাকিশ দেখা যাবে। তাহলে খেয়াল করে দেখেন যে এনামেলে আছে আপনার হচ্ছে অর্গানিক আর ইনঅর্গানিক, ইনঅর্গানিক গুলো লাইট দিলে কি হয়, এটা ট্রান্সলুসেন্সি পড়ছি না আমরা, লাইট দিলে কি হচ্ছে, এটা রিফ্লেক্ট করে, মানে চকচকা সাদা দেখা যায়। আর ব্ল্যাক কখন দেখা যাবে, যে অ্যাবজর্ব করে নেবে। অ্যাবজর্ব কে করে নেয়, অর্গানিক কন্টেন্ট, প্রোটিন হচ্ছে অ্যাবজর্ব করে নেয়। তাহলে এই যে এরকম একটা স্ট্রাকচার যেটা আমরা ব্ল্যাকিশ দেখছি, তার মানে কি এই লাইট অ্যাবজর্ব করে নিচ্ছে, অ্যাবজর্ব করে নেওয়া মানে কি সেখানে তাহলে অর্গানিক কন্টেন্টের পরিমাণ বেশি। ওকে, অর্গানিক কন্টেন্ট বলতে কি কন্টেন্ট, এখানে প্রোটিন। তো এই যে ঘাসের গোছা, ঘাসের গোছাকে আমরা কি বলি, টাফট বলি না, টাফট অফ গ্রাস। সো এই টাফট থেকে এটার নাম আসছে হচ্ছে এনামেল টাফট, বোঝা গেল। আচ্ছা, এনামেল টাফট, আর এটা কি দিয়ে তাহলে তৈরি হচ্ছে, অর্গানিক যেহেতু, তার মানে প্রোটিন। এই জন্য এই যে টাফট তৈরি হচ্ছে কোন প্রোটিন দিয়ে, প্রোটিনটার নাম হচ্ছে টাফটেলিন। দেখেন ওই যে আমরা শুরুতে অ্যামিলোজেনিন নন অ্যামিলোজেনিন পড়ছিলাম, তার মধ্যে নন অ্যামিলোজেনিনের মধ্যে একটা প্রোটিন কিন্তু ছিল, কোনটা, টাফটেলিন, ঠিক আছে। ওকে, তাহলে আপনাদের সেটা একটু মার্ক করেন যে আচ্ছা এই জিনিসটা দেখেন যে এক্সটেন্ডস ফ্রম ডেন্টিনো এনামেল জাংশন টুয়ার্ডস কি, সারফেস, ডেন্টিনো এনামেল জাংশন থেকে সারফেসের দিকে তৈরি হয়েছে। কিভাবে তৈরি হয়েছে, পারপেন্ডিকুলারলি তৈরি হয়েছে। এটা লাইটে কেমন দেখা যাবে, ডার্ক দেখা যাবে। এই ছবিটা থেকেই খেয়াল করে দেখেন, তাহলে ডেন্টিনো এনামেল জাংশন থেকে সারফেসের দিকে পারপেন্ডিকুলারলি তৈরি হয়েছে, লাইটে আপনার ডার্ক দেখা যাবে। তো লাইটে ডার্ক দেখা যাচ্ছে মানে কি, এখানে মিনারেলের পরিমাণ কম, অর্গানিকের পরিমাণ বেশি, কারণ মিনারেল বেশি হলে এটা চকচক করতো, ঠিক আছে। ওকে, এখন তাহলে আপনারা সেটা একটু মার্ক করেন, এক্সটেন্ড ফ্রম ডেন্টিনো এনামেল জাংশন টু দ্য এনামেল লেস দেন 1/3, ঠিক আছে, মানে ডেপথটা যেটা আছে ওটা অত পয়সা পড়ার দরকার নেই। লুক লাইক এ টাফট অফ দ্য গ্রাস প্রজেক্টিং টু দ্য এনামেল, মানে ডেন্টিনো এনামেল জাংশন থেকে এনামেলের দিকে প্রজেক্ট করে থাকবে। হাইপোক্যালসিফাইড ব্রাঞ্চ স্ট্রাকচার রিচ ইন অর্গানিক ম্যাটার, তার মানে ওই যে আপনার পরে বলা আছে যে অ্যামাউন্ট অফ টাফট প্রোটিন বা টাফটেলিন বেশি থাকে এখানে। আচ্ছা, বাকি যে কথাগুলো আছে এগুলো এত বেশি পড়ার দরকার নেই। লাস্টে এসে দেখেন যেটা হচ্ছে জিওলজিক্যাল ফল্ট, এটার সাথে আবার এনামেল ল্যামেলার কথা বলা হয়েছে, জিওলজিক্যাল ফল্ট। তো সামনে যাবো, জাস্ট আমরা ওই 2-3টা কথা এখান থেকে মনে রাখতে হবে আর কি। এরপরে যেটা আছে সেটা হচ্ছে এনামেল স্পিন্ডল। তো টাফট আমাদের পড়া শেষ, টাফটের জিনিসগুলো আমরা একটু মুছে ফেলি, এনামেল টাফট গেল। ওকে, এরপরে খেয়াল করে দেখেন এতটুকু তো এনামেল, ঠিক আছে, আর তাহলে এই জায়গাটুকু হবে হচ্ছে আমাদের পাল্প, সরি ডেন্টিন। আর ডেন্টিনের নিচে যে অংশটা আছে এটা আমরা জাস্ট নীল দিয়ে দেখলাম, এই জায়গাটা হচ্ছে আপনার পাল্প। তাহলে খেয়াল করে দেখেন পাল্পের একটা সেল কিন্তু ওডন্টোব্লাস্ট সেল বা ওডন্টোব্লাস্টিক জোন বলেও কথা আছে। তো এই যে পাল্পের গায়ে আমাদের ওডন্টোব্লাস্টের বডি থাকে, আর হচ্ছে আমাদের যে ওডন্টোব্লাস্টের যে প্রসেসটা ডেন্টিনের দিকে এরকম করে ঢোকানো থাকে, ঠিক আছে, এটা। তাহলে এই যে প্রসেসটা, ওডন্টোব্লাস্টিক প্রসেসটা কতটুকু থাকে, এই যে ডেন্টিনের যে টোটাল থিকনেস, এই থিকনেসের 2/3 পর্যন্ত থাকে, মানে এই টোটালটাকে 3 ভাগ করলে মোটামুটি এই যে 2 ভাগ পর্যন্ত এই এটা যাওয়ার কথা নর্মালি ওডন্টোব্লাস্টিক প্রসেসটা। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কি হয়, এই যে ওডন্টোব্লাস্টিক প্রসেসটা, এই প্রসেসটা আপনার এনামেলকে ভেদ করে, ডেন্টিনো এনামেল জাংশনকে ক্রস করে এনামেলের মধ্যে চলে যায়, ঠিক আছে। এটা যে চলে গেল এটাকেই বলা হয় এনামেল স্পিন্ডল। কি বলা হচ্ছে, এনামেল স্পিন্ডল বলা হচ্ছে। তার মানে কি, তাহলে ওডন্টোব্লাস্ট সেল, ওডন্টোব্লাস্ট সেলের একটা সেল বডি থাকে একটা, আর একটা হচ্ছে প্রজেকশন থাকে একটা, ঠিক আছে, বা প্রসেস থাকে একটা। তো এই প্রসেসটা নর্মালি থাকার কথা ডেন্টিন পর্যন্ত থাকার কথা, সেটা ডেন্টিনকে ভেদ করে, ডেন্টিনো এনামেল জাংশনকে ভেদ করে এনামেলের মধ্যে চলে আসবে, সেটাকে আমরা বলবো এনামেল স্পিন্ডল। তাহলে এনামেল টাফট গেল যেটা ডেন্টিনো এনামেল জাংশন থেকে
সারফেসের দিকে তৈরি হয়েছিল, পারপেন্ডিকুলারলি তৈরি হয়েছিল। আর এটাও হচ্ছে কি যে ডেন্টিনো এনামেল জাংশন থেকে তৈরি হচ্ছে, সেটাও হচ্ছে আপনার কি 90 ডিগ্রি বা পারপেন্ডিকুলারলি তৈরি হচ্ছে, কিন্তু এটা কি, এটা হচ্ছে কন্টিনিউশন অফ দ্য ওডোন্টোব্লাস্টিক প্রসেস, যেটা ডেন্টিনো এনামেল জাংশনকে ভেদ করে চলে যাবে। তাহলে দুইটার মধ্যে পার্থক্য আমরা কিভাবে কি করব, কারণ এই যে আমাদের ওডোন্টোব্লাস্টিক প্রসেস, এটাও অনেক সময় এই আপনার মাথায় এসে এরকম ব্রাঞ্চড থাকে আর কি। তাহলে এটাও ব্রাঞ্চড, ওইটাও ব্রাঞ্চড। দুইটা আমরা কিভাবে দেখবো, খেয়াল করে দেখেন যে এই ঘাসের গোড়া কিন্তু এখানেই শেষ, ওর নিচে কিন্তু আর কিছু নাই। কিন্তু এনামেল স্পিন্ডল যেটা, সেটা দেখেন নিচে সুন্দর করে এরকম আসবে, কারণ এই জায়গাটাও তো প্রসেস মানে কি, সেলের অংশ মানে অর্গানিক জিনিস, এটাও কালো থাকবে। সো ডেন্টিনো এনামেল জাংশনের নিচেও এই কালোটা কন্টিনিউশন থাকবে কোন পর্যন্ত, একদম টোটাল ডেন্টিন পর্যন্ত এটা এরকম কালো থাকবে আর কি। কারণ কি, এটা তো প্রসেস, এটাও তো অর্গানিক কন্টেন্ট, তাই তো? সো এই জায়গাগুলো এরকম কালো হয়ে বোঝা যাবে আর কি, ঠিক আছে? সো দেখবো টাফটের ক্ষেত্রে আমরা ডেন্টিন এনামেল জাংশনের নিচে ডেন্টিন পাবো, আর এনামেল স্পিন্ডলের ক্ষেত্রে আমরা কি হবে, ওইটা একদম কমিউনিকেশন থাকবে কার সাথে, ওডোন্টোব্লাস্টিক সেলের সাথে, ঠিক আছে? তো বেসিক ডিফারেন্স এটাই, একটু মার্ক করেন আপনাদের শিটে। ওডোন্টোব্লাস্টিক প্রসেস অফ ডেন্টিন প্রজেক্টিং ইনটু দ্য এনামেল, এনামেলের মধ্যে প্রজেক্ট করে যাবে, এটা ফিল্ড উইথ অর্গানিক ম্যাটার, একই কথা প্রজেক্টেড টু দ্য রাইট অ্যাঙ্গেল। তাহলে এই যে দুইটা জিনিস বললাম, এনামেল টাফট আর এনামেল স্পিন্ডল, যেটা ডেন্টিনো এনামেল জাংশন থেকে 90 ডিগ্রিতে অ্যারাইজ করে, এবং সেটা ডেন্টিনো এনামেল জাংশন থেকে সারফেসের দিকে অ্যারাইজ করে, ঠিক আছে? এই কথাটা একটু মনে রাখতে হবে কিন্তু, যে কোন দিকে যায়, যে টুয়ার্ডস ডেন্টিনো এনামেল জাংশন নাকি টুয়ার্ডস সারফেস, এটা কোন দিকে যাচ্ছে, এটা ডিরেকশন হচ্ছে এই দিকে, তার মানে টুয়ার্ডস সারফেস। ওকে, এরপরে 3 নাম্বার যেটা আছে সেটা হচ্ছে আমাদের ডেন্টিনো এনামেল জাংশন। আপনাদের শিটে একটু খেয়াল করেন, আমরা বারবার যখনই ডেন্টিনো এনামেল জাংশন আঁকছি তখনই কিন্তু আমরা এইভাবে আঁকছি, তার মানে কি দিস ইজ স্ক্যালপড। হ্যাঁ, এটা হচ্ছে স্ক্যালপড। তো এই ডেন্টিনার এনামেল যে আপনার একসাথে ইন্টারলকিং হয়, তো এই স্ক্যালপিং থাকার কারণেও লকিং হতে পারে একটা জিনিস। আরেকটা হচ্ছে যে এখানে আপনার কিছু পিট প্রজেকশন থাকে, ডেন্টিনটা থাকে হচ্ছে আপনার কিছু পিটেড, মানে ছোট ছোট পিন গর্ত থাকে আর কি। হ্যাঁ, ছোট ছোট, যেমন সাপোজ আমি যদি বলি এরকম করে, এই যে আমরা এরকম আঁকছি না স্ক্যালপ, এরকম স্ক্যালপটা আছে। আর উপরে যে এনামেলটা হবে, এনামেলের এইখানে আপনার কি হবে, একটা এনামেলটা তখন হবে হচ্ছে এরকম, ঠিক আছে? এই যে আপনার প্রজেকশনটা, এটা এখানে এসে আপনার কি হয়ে যাবে, ম্যাচ করে যাবে। কারণ ডেন্টিনটা থাকে হচ্ছে আপনার পিটেড, আর এনামেলটা থাকবে হচ্ছে আপনার প্রজেক্টেড। খুবই কিন্তু ইম্পর্টেন্ট কথা এটা থেকে কিন্তু বারবার প্রশ্ন আসে, এটা একটু মাথায় রাখতে হবে। হ্যাঁ, তারপর একটু শিটে দেখেন যে স্ক্যালপ বর্ডার। আচ্ছা, আরেকটা কথা, যে এই যে কনভেক্সিটি কোন দিকে থাকবে, ডেন্টিনের দিকে থাকবে। মানে এটা তো আমরা স্ক্যালপ তো এভাবেও করতে পারি, তা কিন্তু না। তার মানে কি কনভেক্সিটি তখন এনামেলের দিকে, এটা কিন্তু না। কারেক্ট কোনটা, কারেক্ট হচ্ছে কনভেক্সিটি টুয়ার্ডস কোথায়, কনভেক্সিটি টুয়ার্ডস ডেন্টিন, তাহলে এরকম থাকবে আর কি। এরপর খেয়াল করে দেখেন যে হেয়ার ডেন্টিন ইজ পিটেড, ইন হুইচ রাউন্ডেড প্রজেকশন অফ এনামেল ইজ ফিট। তাহলে ডেন্টিনে কি থাকবে, পিট থাকবে, গর্ত থাকবে, আর ওটা হচ্ছে আপনার এসে এখানে এনামেল এসে ফিট হবে আর কি, ঠিক আছে? ওকে, আর এরপরে যে কথাগুলো আছে খুব বেশি দরকার নাই, লাস্টের দিকে এসে খেয়াল করে দেখেন যে ইট বিকামস ফ্ল্যাট ইন ডেন্টিনোজেনেসিস ইমপারফেক্টা। ডেন্টিন যদি ঠিক মতো তৈরি না হয়, মানে ডেন্টিনোজেনেসিস ইমপারফেক্টাতে এটা এরকম স্ক্যালপিং থাকে না, এটা আপনার ফ্ল্যাট হয়ে যায়। হাইপোমিনারালাইজড ইন ডেভেলপিং টুথ, ক্যালসিফাইড ইন ফুললি ডেভেলপড ক্রাউন, ঠিক আছে? ওকে, তাহলে এই কথাগুলো এখানে থাকলো। হাইপোমিনারালাইজড স্ট্রাকচার, এটা এই তিনটাই যে বললাম, হাইপোমিনারালাইজড স্ট্রাকচার, ইনফিনিটি স্টার, ঠিক আছে? ওকে, আমরা যাই। এখানে হচ্ছে আপনার এই ছবিতে এই জিনিসগুলো দেখানো আর কি। দেখেন ডেন্টিনাল টিউবিউল, এই যে এনামেল স্পিন্ডল, হ্যাঁ, এনামেল স্পিন্ডল দেখানো হয়েছে। এই যে আপনার এখান থেকে শুরু করে সে একদম এদিকে থাকবে। আর এনামেল টাফট এখানে দেখানো নাই, টাফট থাকলে আমরা এখানে দেখাইতে পারতাম আর কি। ওকে, প্রশ্ন একটা আপনাদের ইসের জন্য, হাইপোক্যালসিফাইড স্ট্রাকচার অফ এনামেল কি কি আছে এখানে, এনামেল টাফট, স্পিন্ডল, হ্যাঁ, নাল্ড এনামেল তো হাইপার। ওকে, যে এনামেল টাফট স্যার প্রশ্নটা আসছে মার্চ 2011-তে, যে ডেন্টিনো এনামেল জাংশন থেকে প্রশ্ন আসছে। দেখেন এই যে পিটেড, স্ক্যালপড, তারপর হচ্ছে আপনার কনভেক্সিটি কোন দিকে থাকে, হাইপার মিনারেলাইজ জোন ইন ডেভেলপিং টিথ, হাইপার মিনারেলাইজ ইন ফুললি ডেভেলপড ক্রাউন, কোথায় কোনটা দেখেন। হ্যাঁ, ইম্পর্টেন্ট কথাগুলোই চলে আসছে। এরপর হচ্ছে সারফেস স্ট্রাকচার, মানে এনামেলের সারফেসে আমরা কি কি পাবো। তো খেয়াল করে দেখেন রডলেস এনামেল, আমরা বললাম যে ডেন্টিনো এনামেল এরকম জাংশন, সেখান থেকে এনামেল রড তৈরি হলো, সারফেসে গেল, ঠিক আছে? সেখানে আবার আমরা সারফেসকে বলছি রডলেস এনামেল। কারণ কি, আসলে সারফেসে গিয়ে যেটা হয় যে আমরা রড ইন্টার রড বলেছি না, যে দেখিয়েছিলাম যে এটা রড, এরপরে এরকম ডিরেকশন থাকে, সেটা হচ্ছে ইন্টার রড, এরপরে আবার এরকম রড, আবার এরকম ইন্টার রড,
ঠিক আছে, আবার রড, এরকম থাকার কারণে রড ইন্টার রড আমরা বুঝতে পারি। কিন্তু যদি আপনি সার্ফেসে গিয়ে দেখেন যে সবগুলা রডের ডিরেকশন আপনার একই রকম হয়ে যাচ্ছে, তখন কি আর রড ইন্টার রড আমরা কিছু বুঝতে পারবো? এটা যখন একদম হোমোজেনাস কম্প্যাক্ট হয়ে যাবে তখন মনে হবে যে এর ভিতরে আলাদা করে কোনো রডই নাই, এটা জাস্ট একটু কিছু একটা করে ফেলেছে এখানে আর কি। ঠিক আছে, এই জন্য এটাকে রডলেস এনামেল বলা হয়। তো রডলেস এনামেলের ক্ষেত্রে যেটা হচ্ছে দেখেন যে নো এনামেল প্রিজম, আলাদা করে এনামেল প্রিজম তেমন কিছু দেখা যায় না। আচ্ছা, দেখেন যে ফাউন্ড, হ্যাঁ এইসের ক্ষেত্রে আর কি কমনলি ইন দ্য সার্ভাইকাল রিজিয়নে বেশি দেখা যায়। মোর মিনারেলাইজ দেন বাল্ক অফ এনামেল বিনিথ ইট, এটা হচ্ছে বেশি মিনারেলাইজ থাকে, কারণ কি এখানে রডের পরিমাণ বেশি। পেরিকাইমাটা, হ্যাঁ আমরা এই জিনিসটা, পেরিকাইমাটার একটা ছবি কি আমাদের এখানে আছে? নাই। আমরা ওই যে ইসে চলে যাবো, স্ট্রাই অফ দ্য রেডজিয়াস এর এখানে চলে যাব। হ্যাঁ, এই যে আমরা বলেছিলাম যে স্ট্রাই অফ দ্য রেডজিয়াস শেষ হচ্ছে যেখানে, সেখানে সার্ফেসে একটা ডিপ্রেশন থাকছে, এটাই হচ্ছে আমাদের কি পেরিকাইমাটা। দেখেন যে ট্রান্সভার্স ওয়েব লাইক গ্রুপ, এই যে ট্রান্সভার্স ওয়েব লাইক গ্রুপ ঢেউয়ের মতো, ঠিক আছে, থট টু বি এক্সটার্নাল ম্যানিফেস্টেশন অফ দ্য স্ট্রাই অফ দ্য রেডজিয়াস। ঠিক আছে, তো এটা বোঝানোর জন্য আমরা এত দূর চলে আসলাম। আমরা আবার যাই। আচ্ছা, সারফেস স্ট্রাকচার গেল, এরপর হচ্ছে এনামেল ল্যামেলা অর ক্র্যাক। এনামেল ল্যামেলা অর ক্র্যাক আর হচ্ছে এনামেল স্পিন্ডল, এই দুইটার মধ্যে একটু পার্থক্য চলে আসে আর কি। যে এনামেল ক্র্যাক হচ্ছে কি, যে সাপোজ দিস ইজ ডেন্টিনো এনামেল জাংশন, দিস ইজ সারফেস। সারফেসে ডেভেলপমেন্টের সময় এরকম ছোট একটা মনে করেন ফাটল তৈরি হয়ে থাকলো, মানে এই জায়গাটা ফাঁকা, এখানে কিছু নাই, দিস ইজ ক্র্যাক বা ফাটল। তো খেয়াল করে দেখেন যে এর ডিরেকশনটা কোন দিকে, টুয়ার্ডস ডেন্টিনো এনামেল জাংশন। আর আমরা একটু আগে যেগুলো পড়েছি সেগুলো সবগুলোর হচ্ছে আপনার ডিরেকশন কোন দিকে ছিল, ডিরেকশন হচ্ছে টুয়ার্ডস সারফেস। তার মানে এনামেল টাফট, এনামেল এটা স্পিন্ডল, এগুলো ছিল টুয়ার্ডস সারফেস। আর এখন যেটা আমরা পড়তেছি সেটা হচ্ছে আপনার টুয়ার্ডস ডেন্টিনো এনামেল জাংশন। এটাই বেসিক্যালি হচ্ছে আপনার পার্থক্য, আর তেমন কিছু এখান থেকে বলার থাকে না বা পড়ারও প্রয়োজন নাই। তারপর রড এন্ড, এই রডগুলো আপনার এখান থেকে তৈরি হয়ে যেখানে সারফেসে গিয়ে যেখানে শেষ হচ্ছে, দিস ইজ কল্ড রড এন্ড। আর এনামেল কিউটিকল, আপনাদের শিটে আসেন এনামেল কিউটিকলটা। সারফেস স্ট্রাকচারের নামগুলাই বেশি ইম্পর্টেন্ট, ভিতরের লেখাগুলো তেমন অত বেশি পড়ার প্রয়োজন হয় না। এনামেল কিউটিকলের ক্ষেত্রে খেয়াল করে দেখেন যে প্রাইমারি কিউটিকল, সেকেন্ডারি কিউটিকল আছে। প্রাইমারি কিউটিকলের ক্ষেত্রে আপনার হচ্ছে যে কাভার্স দ্য ক্রাউন অফ নিউলি ইরাপ্টেড টিথ, অলসো নোন অ্যাজ নেসমিথ মেমব্রেন বলা হয়। ঠিক আছে, রিমুভ বাই দ্য ম্যাস্টিকেশন, ম্যাস্টিকেশনের মধ্যে চলে যায় এটা। তো সেই নামগুলো একটু মনে রাখেন আর কি, এর বেশি কিছু এখান থেকে দরকার হয় না। পরে অ্যাসিড ইচিং এর একটা বক্স দেওয়া আছে, এটা হয়তো বেশি পড়ার প্রয়োজন নাই। এই চেঞ্জেস অফ দ্য এনামেল, এটা এখান থেকে রিডিং পড়ে ফেলবেন আর কি। ঠিক আছে, তাহলে মোটামুটি আমাদের এনামেলটা শেষ, একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার যেটা আমাদের শেষ হলো এখন। পরের যে চ্যাপ্টার সেটা হচ্ছে ডেন্টিন, এটাও আমাদের ভালো ইম্পর্টেন্ট এটাও। ঠিক আছে, কিন্তু এনামেলের মতোই আমরাও এখানে বেসিক কিছু জিনিস দিয়ে আমরা পুরো পড়াটাকে একটু কভার করার ট্রাই করবো। তো খেয়াল করে দেখেন যে ডেন্টিনের ক্ষেত্রে যে বাল্ক অ্যান্ড জেনারেল ফর্মস অফ দ্য টুথ, ঠিক আছে, ফর্মস, বাল্ক অ্যান্ড জেনারেল ফর্ম অফ দ্য টুথ, মানে একটা টুথের ফর্ম কেমন হবে বা টুথের বাল্ক কেমন হবে সেটা এই ডেন্টিন তৈরি করে আর কি। ওকে, gives the basic stain, forms the wall of the pulp, এটা আমরা জানি সবাই, covers by the enamel and cementum, coronal portion enamel দিয়ে, root portion হচ্ছে cementum দিয়ে। হ্যাঁ, considered a living tissue, reacts to physiological and pathological stimulation, আর হচ্ছে physically and chemically closely resembles to the bone। ঠিক আছে, এই কথাগুলো জেনারেল কথা একটু মনে রাখবেন। এরপর হচ্ছে কিছু ফিজিক্যাল প্রপার্টি। ফিজিক্যাল প্রপার্টিতে একটু খেয়াল করে দেখেন, মোটামুটি 6-7টা ফিজিক্যাল প্রপার্টি আছে এখানে। আমার কালার খেয়াল করে দেখেন, লাইট ইয়েলো টু ইয়েলো। ঠিক আছে, লাইট ইয়েলো কোথায় আপনার দেখেন, আপনাদের শিটে এটা আছে যে ডিসিডুয়াস হচ্ছে লাইট ইয়েলো, এখান থেকে শুরু করে যত পার্মানেন্ট হবে তত, মানে পার্মানেন্ট টুথের ক্ষেত্রে ইয়েলো হবে আর কি। ট্রান্সপারেন্ট, এটাও সেমি ট্রান্সপারেন্ট এনামেলের মতোই। হার্ডনেস, ঠিক আছে, ও সরি এই লেখাটা ভুল আসছে, হার্ডনেস হচ্ছে আপনার ডেন্টিনের চাইতে একটু কম হার্ড হবে। ঠিক আছে, ডেন্টিনের চাইতে কম হার্ডনেস, সরি এনামেলের চাইতে ডেন্টিনের হার্ডনেস কি হবে, একটু কম, এই কথাটাই সেটা বলেছে। লেস হার্ড দেন এনামেল বাট মোর দেন বোন অ্যান্ড সিমেন্টাম। পারমিয়েবিলিটি, হাইলি পারমিয়েবল, কারণ কি যে এখানে এনামেলের মতন অত মানে মিনারেল কন্টেন্ট অত বেশি নাই। ঠিক আছে, এখানে অর্গানিক কন্টেন্টের পরিমাণ একটু বেশি থাকে, এই জন্য এটা হাইলি পারমিয়েবল। মিনারেলাইজ, লেস মিনারেলাইজ দেন এনামেল, তার মানে কি মিনারেল কন্টেন্টের পরিমাণ কম, অর্গানিক কন্টেন্টের পরিমাণ বেশি, কার তুলনায়, এনামেলের তুলনায়, এই জন্য পারমিয়েবিলিটি কি হবে, বেশি হবে। ইলাস্টিসিটি, হাইলি ইলাস্টিক। আর ওই যে শুরুতে আমরা এনামেলের ক্ষেত্রে বলেছিলাম যে মানে হার্ডেস্ট বায়োলজিক্যাল স্ট্রাকচার বা টিস্যু, এই জন্য এটা হচ্ছে ব্রিটেল। যে জিনিস যত বেশি ব্রিটেল হবে, মানে ইলাস্টিসিটি কম থাকবে, তত বেশি হচ্ছে আপনার কি হবে, এটা ব্রিটেল হবে, ভেঙে যায়। এই জন্য সোনার ক্ষেত্রে যেমন যে আপনার একদম সোনা যখন পিওর হয় তখন এটা দিয়ে গহনা তৈরি করা যায় না, এতে ইম্পিউরিটি দিয়ে এটা ইলাস্টিসিটি বাড়ানো হয়। যাই হোক, তো এইটা একই অবস্থা আর কি, যে আপনার কি বলে ডেন্টিনের ক্ষেত্রে, যেখানে যেহেতু অর্গানিক কন্টেন্ট বা কোলাজেন ফাইবারের পরিমাণ বেশি, এই জন্য এটার কি হয়, আপনার ইলাস্টিসিটির পরিমাণও এখানে বেশি থাকে। তো এই ফিজিক্যাল প্রপার্টিগুলো এত বেশি ইম্পর্টেন্ট না আমাদের জন্য,
জাস্ট একটু পড়ে রাখবেন। ইনঅর্গানিক কম্পোনেন্টের মধ্যে আছে হাইড্রক্সিঅ্যাপাটাইট ক্রিস্টাল। হাইড্রক্সিঅ্যাপাটাইট ক্রিস্টালগুলো খেয়াল করে দেখেন যে এটা হচ্ছে আপনার প্লেট শেপ। কেমন এটা? প্লেট শেপ। এনামেলটা কেমন ছিল? হেক্সাগোনাল ছিল। এটা হচ্ছে প্লেট শেপ। মাছ স্মলার দেন এনামেল, এনামেলের চাইতে ছোট। আর পুয়ার ইন ক্যালসিয়াম বাট রিচ ইন কার্বন দেন এনামেল। এনামেলের তুলনায় ক্যালসিয়াম কম, মানে ওই যে অর্গানিক কন্টেন্ট বেশি, ক্যালসিয়ামের পরিমাণ কম। ওকে। আর ডেন্টিন অলসো কন্টেন স্মল অ্যামাউন্ট অফ ফসফেট, কার্বনেট, সালফেট, এই জিনিসগুলো রাখে আর কি। এগুলো কিন্তু অত বেশি ইম্পর্টেন্ট না, এই জন্য আমি মার্কও করছি না। এই যে ডেন্টিন বেসিক কিছু কথাবার্তা আর কি, ওই জুলাই 2009-তে আসছে, প্রশ্ন আসে নাই সেটা না, আসছে বাট একদম সোজা কিছু প্রশ্ন আর কি। যে MS মার্চ 12-তে আসছে যে ট্রান্সপারেন্ট, এই জিনিসগুলো আর কি। দেখেন এরপরে অর্গানিক স্ট্রাকচার, যেন অনেক কথাবার্তায় বলা আছে। আমরা যেটা দেখেন ফাইবারের ক্ষেত্রে, যেহেতু আগে কিন্তু দেখেন এনামেলে কি ছিল? শুধু প্রোটিন ছিল। ডেন্টিনে ফাইবার চলে আসছে। ফাইবারের মধ্যে হচ্ছে আপনার যে ফাইবার হচ্ছে বেসিক্যালি 90% অর্গানিক ম্যাট্রিক্স। আর এখানে হচ্ছে আপনার মেইন ফাইবার হচ্ছে টাইপ 1 কোলাজেন। মেইনটা কোনটা? টাইপ 1। একই সাথে টাইপ 3ও থাকে, টাইপ 5ও থাকে। ঠিক আছে, টাইপ 1, 3, 5 থাকে। সবচেয়ে বেশি কোনটা থাকে? টাইপ 1 বেশি থাকে। আর কিছু গ্রাউন্ড সাবস্টেন্স থাকে, শুধু আমরা হেডলাইনটা পড়বো। প্রোটিওগ্লাইকেন, গ্লাইকোসামিনোগ্লাইকেন, গ্লাইকোপ্রোটিন, ফসফোপ্রোটিন, এগুলো থাকে। ভিতরে এত বেশি পড়ার প্রয়োজন নাই আমাদের। ওকে, কম্পোজিশন, এটা ইম্পর্টেন্ট, এটা পড়তে হবে আপনাকে। এটা ইনফিনিটি টেস্টের এখান থেকে প্রশ্ন আসছে। এই যে দ্য ডেন্টিন অফ পার্মানেন্ট টুথ ইজ কম্পোজড অফ, জুলাই DDS 2019-এ আসছে আর কি। খেয়াল করে দেখেন হাইড্রক্সিঅ্যাপাটাইট 52%, ক্যালসিয়াম 35%, ফসফরাস 17%, কোলাজেন 15%, সাইট্রিক অ্যাসিড 1%। মানে পার্সেন্টেজটা পড়েন, বাকিগুলো এগুলো তো থাকে, এগুলো কম বেশি আমরা সবাই জানি। পার্সেন্টেজটা পড়ে রাখতে হবে এখান থেকে। এই যে ওকে, তাহলে এটা ইনফিনিটি টেস্টার মার্ক করে দিয়েছি আমরা। ওকে, এরপরে দেখেন ফলোইং হুইচ টাইপ অফ কোলাজেন ফাউন্ড ইন এনামেল। আনসার করি আমরা। টাইপ 1, 2, 3, 5, 4 নো কোলাজেন কোনটা? দেখেন আনসার আমরা, সরি, এটার আনসার এখানে দেন না। আনসার কি হবে? দেখেন প্রশ্নটা পড়ে দেখেন যে ফলোইং হুইচ টাইপ অফ কোলাজেন ফাউন্ড ইন কোনটা? এনামেল। এনামেলে আমরা কি পেয়েছিলাম? এনামেলে অর্গানিক জিনিসটা ছিল শুধু প্রোটিন। অনেকে হয়তো এই টাইপ 1 বলে ফেলেছেন, হ্যাঁ, কেউ 3 বলেছেন। ঠিক আছে, যে 1ও পাওয়া যায়, 3ও পাওয়া যায়। ঠিক আছে, কিন্তু এটা হচ্ছে কি? এটা হচ্ছে এনামেল। এনামেলে কি থাকে? বেসিক্যালি প্রোটিন থাকে। কোনো কোলাজেন ছিল না, অ্যামিলোজেনিন, নন অ্যামিলোজেনিন কিছু প্রোটিন ছিল। তাহলে এখানে কোনো কোলাজেন থাকে না, নো কোলাজেন। দিস ইজ আনসার। এটা সিঙ্গেল বেস ছিল, ট্রু। ওকে, এরপরে এখানে স্ট্রাকচার অফ দ্য ডেন্টিন। হ্যাঁ, এইবার আমরা ডেন্টিনের গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে আস্তে আস্তে আমরা ঢুকে যাচ্ছি। দেন দ্য ডেন্টিন ইজ কম্পোজড অফ দ্য ফলোইং। কি কি থাকে? এক দেখেন ডেন্টিনাল টিউবিউল, হ্যাঁ, অ্যান্ড ইটস প্রোটোপ্লাজমিক প্রসেস অফ ওডন্টোব্লাস্ট। মানে একটা টিউবিউল, একটা টিউব, একটা ফাঁকা জায়গা টিউবের মতো, তার ভিতরে কি থাকে? ওডন্টোব্লাস্টের যে প্রসেসটা, ওই যে একটু আগে আমরা স্পিন্ডল পড়ে আসলাম যে ওইখানে, বা এটাকে ওডন্টোব্লাস্টিক প্রসেস অফ টমস ফাইবার বলা হয়। টমস প্রসেস একটা জিনিস, টমস ফাইবার একটা জিনিস, দুইটা আলাদা। ডেন্টিনের ক্ষেত্রে, ওডন্টোব্লাস্টের ক্ষেত্রে আমরা কি পেলাম? টমস ফাইবার পেলাম, নট প্রসেস। ঠিক আছে, প্রসেস অন্য কোথাও পাবো আমরা, এটা আমরা দেখাবো। আর কি থাকে? ডেন্টিনাল ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সের উপরে আস্তে আস্তে ডিপোজিশন হয়। আপনাদের শীটে চলে আসেন। আপনাদের শীটে দেখেন এই পেজে একটা ছক করে দেয়া আছে। আচ্ছা, ছকে দেখেন কিছু কথা বলা আছে আর কি, যে কন্টেন্ট এই ডেন্টিনাল টিউবিউলের ক্ষেত্রে কি কি থাকে? কন্টেন্ট, কোর্স, ব্রাঞ্চেস, অ্যারেঞ্জমেন্ট, ইন্টারটিউবিউলার ডেন্টিন। ঠিক আছে, এই কথাগুলো বলা থাকে আর কি। তো খেয়াল করে দেখেন, ফার্স্ট হচ্ছে ডেন্টিনাল টিউবিউল, যেটা টিউবিউলের কন্টেন্ট। তাহলে টিউবিউলটা কেমন? এরকম একটা টিউব আকৃতির জিনিস এটা। তো এই নিচে থাকে ওডন্টোব্লাস্টিক সেল, এর ভিতর দিয়ে প্রোটোপ্লাজমিক প্রসেসটা থাকে। তাহলে এই আমাদের ইসের ভিতরে কি বলে? ডেন্টিনাল টিউবিউল বা টিউব। এই টিউবের ভিতরে কে থাকবে? ওডন্টোব্লাস্টিক প্রসেস থাকবে। 1 নাম্বার কন্টেন্ট সেটাই, যে সাইটোপ্লাজমিক এক্সটেনশন অফ দ্য ওডন্টোব্লাস্ট আর কি। আচ্ছা, এরপরে হচ্ছে কোর্স। ঠিক আছে, দেখেন এটা হচ্ছে এখন এই যে ওডন্টোব্লাস্টিক প্রসেস থেকেই তো আমাদের ম্যাট্রিক্স ডিপোজিশন হয়। ডেন্টিন তাহলে মিনারেলাইজেশন হচ্ছে, তখন এখানে কি হবে? এখানে আমাদের তাহলে মিনারেলাইজেশন শুরু হবে। মিনারেলাইজেশনটা কোথায়? একটা পাইপ চিন্তা করেন, পাইপের ভিতরে, সাপোজ দিস ইজ এ পাইপ, পাইপের ভিতরে আমার এই যে ওডন্টোব্লাস্টিক প্রসেসটা এখানে আছে, তাই তো? তাহলে এই ওডন্টোব্লাস্টিক প্রসেস যখন আমাদের কোনো ম্যাট্রিক্স ডিপোজিশন করবে, সেটা কি পাইপের ভিতরের সাইডে থাকবে নাকি বাইরের সাইডে থাকবে? ভিতরের সাইডে থাকবে। তাহলে কি হবে? এই ভিতরের ওয়াল বরাবর তাহলে আমার এখানে কিছু ম্যাট্রিক্স ডিপোজিশন হবে, মিনারেলাইজেশন হবে। ঠিক আছে, তো সেই কথাটাই বলা আছে যে এনক্লোজড বাই হাইলি মিনারেলাইজড পেরিটিউবুলার ডেন্টিন। টিউবিউলের চারপাশে হচ্ছে বিধায় সেটাকে আমরা কি বলছি? পেরিটিউবুলার ডেন্টিন। এটার অন্য একটা নাম আছে, একটু পরে আমরা সেটা একটু আবার
ব্যাখ্যা করবো আর কি। তারপরে দেখেন ডাবল কনভেক্স বা এরকম আরো কিছু কথাবার্তা আছে আর কি। ব্রাঞ্চেস এর ক্ষেত্রে খেয়াল করে দেখেন ল্যাটারাল ব্রাঞ্চ থেকে অ্যারেঞ্জমেন্টের ক্ষেত্রে বলা আছে যে টিউবিউল গুলা কিরকম আপনার, যে ওয়াইডার অ্যান্ড ক্লোজার নিয়ার দ্য পাল্প, ঠিক আছে, টিউবিউলস ফার্দার অ্যাপার্ট আর ন্যারোয়ার ইন ডেন্টিন এনামেল অর সিমেন্টো এনামেল জাংশন। মানে কি হচ্ছে, টিউব গুলা কেমন, টিউব গুলো হচ্ছে আপনার এরকম, এই যে হ্যাঁ এরকম। তাহলে এখানে আমাদের ওডোন্টোব্লাস্টিক সেল আছে, সো এটা এইভাবে থাকবে, এভাবে থাকবে, তাই তো? ওকে ফাইন। তাহলে এটা হচ্ছে আপনার পাল্প, এই দিকে হচ্ছে আপনার এনামেল। তাহলে দেখেন যে এই টিউবগুলার বেসটা চওড়া, অ্যাপেক্সটা ন্যারো। তাহলে এই এনামেল ডেন্টিন, এটা তো ডিইজে মানে ডেন্টিন এনামেল জাংশন, ডেন্টিন এনামেল জাংশনের এখানে কি হচ্ছে যে টিউবগুলা দূরে দূরে অ্যাপার্ট, কিন্তু আপনার হচ্ছে পাল্পের এখানে কি হচ্ছে, এটা আপনার ক্লোজ টুগেদার, কাছাকাছি। সে কথাটা এখানে বলছে আর কি, যে অ্যারেঞ্জমেন্ট হচ্ছে টিউবিউলস ওয়াইডার অ্যান্ড ক্লোজার, এই যে এটা ওয়াইডার এবং একটার সাথে আরেকটা হচ্ছে ক্লোজার নিয়ার দ্য পাল্প, আর থিনার আর হচ্ছে আপনার হচ্ছে অ্যাপার্ট কোথায়, আমাদের ডেন্টিন এনামেল জাংশনের ক্ষেত্রে আর কি। আর ইন্টারটিউবুলার ডেন্টিন, এই যে এই দুইটা এই টিউবিউলের ভিতরেই তো আমার হচ্ছে পেরিটিউবুলার ডেন্টিন ফর্মেশন হচ্ছে। আর এই দুইটা টিউবিউল, এটা পেরিটিউবুলার ডেন্টিন, দুইটা টিউবিউলের মাঝখানে যে ডেন্টিন ফর্মেশন হচ্ছে সেটাকে আমরা বলছি কি, দুইটা টিউবিউল মানে ইন্টারমিডিয়েট জায়গাতে, তাহলে ইন্টার টিউবিউলার ডেন্টিন ফর্মেশন হচ্ছে। সেটা কেমন, সেটা হচ্ছে আবার লেস হার্ড। হ্যাঁ, এই কথাগুলো বলা আছে এখানে। সো এটাই ছিল আমাদের ডেন্টিনাল টিউবিউল নিয়ে কথাবার্তা। এরপরে আমরা চলে যাব পেরিটিউবুলার ডেন্টিন, ইন্টারটিউবুলার ডেন্টিন, এই কথাগুলো এইগুলা নিয়ে আমরা পড়াশোনা করার ক্ষেত্রে। তো এটা একটা ওডোন্টোব্লাস্টিক সেল, তার মানে এটা হচ্ছে পাল্প এই ওডোন্টোব্লাস্টিক সেলের বডি। এই ডেন্টিনাল টিউবিউলের মাঝখানে আমাদের হচ্ছে কি আছে আপনার যে ওডোন্টোব্লাস্টিক প্রসেসটা আছে। এই ফার্স্টলি দিস ইজ প্রিডেন্টিন, এটা হচ্ছে আমাদের, এটা এনামেল, এটা হচ্ছে আমাদের থিকনেস অফ দ্য ডেন্টিন। ওকে, যে মেজর কম্পোনেন্ট অফ দ্য ওডোন্টোব্লাস্ট কি কি থাকে, এটা তো আমরা এই যে মাত্র পড়লাম। আচ্ছা, এই একটা ছবি একটু দেখে নেন, যে কিছু কিছু গর্ত, ফাঁকা জায়গা দেখছি। ফাঁকা জায়গা মানে কি, তাহলে এটা হচ্ছে সেই টিউবিউল, ডেন্টিনাল টিউবিউল। আর এই ডেন্টিনাল টিউবিউলের চারপাশে একটু বেশি সাদা জায়গা। বেশি সাদা কখন আমরা বলেছি, যখন মিনারেল কন্টেন্ট বেশি থাকবে, লাইটটা রিফ্লেক্ট করতে পারবে, এই জন্য এটা হচ্ছে আমাদের কি বেশি সাদা এলাকা। আর হচ্ছে যেগুলো একটু ডার্ক কালো কালো, সেখানে কি মিনারেল কন্টেন্ট এর চাইতে তুলনামূলক কম, ঠিক আছে, অর্গানিক কন্টেন্টের পরিমাণ বেশি, এই জন্য এই জায়গাগুলো ডার্ক। তাহলে দেখেন এটাকে বলছি আমরা, যে সাদা যেটা একটু চকচকা সাদা, সেই জায়গাটাকে আমরা বলছি পেরিটিউবুলার ডেন্টিন। মাত্রই বললাম না যে পেরিটিউবুলার ডেন্টিন মোর হার্ড, আর ইন্টারটিউবুলার ডেন্টিন, এই যে দুইটা টিউবুলের মাঝখানে এই যে ডেন্টিনের জায়গাটুকু, এই যে টিউবুলের মাঝখানে এই যে ডেন্টিনটুকু, এগুলো হচ্ছে ইন্টারটিউবুলার ডেন্টিন। এগুলো হচ্ছে কি, তাহলে এটার তুলনায় একটু ডার্ক, মানে কি অর্গানিক কন্টেন্ট বেশি, মানে কি মিনারেল কম, তার মানে এটা হচ্ছে একটু লেস হার্ড। ঠিক আছে, ওকে। এটা এই লঙ্গিটিউডিনাল সেকশন, যে এই যে ডেন্টিনাল টিউবিউল, তাহলে এই সাইডে সাদা সাদা যেটা, এটা হচ্ছে আমাদের পেরিটিউবুলার ডেন্টিন। আর এই যে ব্ল্যাক যেগুলা, এই ব্ল্যাক গুলা হচ্ছে আমাদের ইন্টারটিউবুলার ডেন্টিন। হ্যাঁ, ওকে। এবার হচ্ছে আমরা পেরিটিউবুলার ডেন্টিনের ক্ষেত্রে চলে, আপনাদের শীটেও চলে আসেন 15 নাম্বার ইসে আর কি, পেজটাতে চলে যান। তো খেয়াল করে দেখেন, পেরিটিউবুলার ডেন্টিনের ক্ষেত্রে আমরা যেটা বলছি, এখানে আরেকটা নাম আছে ইন্ট্রাটিউবুলার ডেন্টিন। এখন জিনিস কিন্তু দুইটা পেলাম, একটা হচ্ছে ইন্ট্রা, একটা হচ্ছে ইন্ট্রা মানে কি ভিতরে, তার মানে তো আমরা যে টিউবিউল গুলো যদি আবার রাখাই, আমরা এখানে টিউবিউল যদি আবার রাখাই, ইন্ট্রা মানে কি এই টিউবিউলের ভিতরে, আর ইন্টার মানে হচ্ছে দুই টিউবিউলের মাঝখানে। তো খেয়াল করে দেখেন, আমরা পেরিটিউবুলার ডেন্টিন আমরা যে বলেছিলাম, পেরিটিউবুলার ডেন্টিনটা আপনার তৈরি হচ্ছে কোথায়, আমাদের এই যে একটা পাইপ বললাম, এই পাইপের ভিতরের সারফেসে তৈরি হচ্ছে। তো বেসিক্যালি ভিতরে বলতে তো আমরা কি টিউবিউলের ভিতরে, মানে কি ইন্ট্রা টিউবিউল। এই জন্য পেরিটিউবুলার ডেন্টিনটা, পেরি মানে তো আপনার হচ্ছে চারপাশে, সেটা ভিতরের দিয়েও চারপাশে হতে পারে, বাইরেও চারপাশে হতে পারে, তাই না? এই জন্য আপনার ইন্ট্রাটিউবুলারটা হচ্ছে অ্যানাটমিক্যালি মোর কারেক্ট, বা পেরিটিউবুলার হচ্ছে ইনকারেক্ট, এই কথাটাই বলা হচ্ছে আর কি। তো খেয়াল করে দেখেন যে হাইপার মিনারেলাইজড এরিয়া, কারণ কি, কারণ এই আমরা ছবিতে কিন্তু এখানে দেখেছি, এই যে দিস ইজ এখানে সাদা, তার মানে কি মিনারেলাইজেশন বেশি, কারণ কি এখানে ওডোন্টোব্লাস্টিক প্রসেস। তাহলে সেল থেকে আমার এই যে ওডোন্টোব্লাস্টিক প্রসেস, এখান থেকে ম্যাট্রিক্স ডিপোজিশন হচ্ছে, মিনারেল ডিপোজিশন হচ্ছে, এই জায়গাতে সবচেয়ে বেশি মিনারেল পাচ্ছে, তারপরে এই জায়গায় পাচ্ছে আর কি। ওকে, এ ফর্ম দ্য ওয়াল অফ দ্য ডেন্টিনাল টিউবিউল, ফর্ম উইদিন দ্য ডেন্টিনাল টিউবিউল, সো দ্য টার্ম পেরিটিউবুলার ডেন্টিন ইজ অ্যানাটমিক্যালি ইনকারেক্ট। খুবই খুবই সুন্দর জিনিস, এটা ট্রিপল স্টার দিয়ে রাখেন, এগুলো থেকে প্রশ্ন আসে। আচ্ছা, আরো কিছু কথাবার্তা দেখেন, যে পেরিটিউবুলার ডেন্টিন শার্পলি ডিমার্কেটেড ফ্রম ইন্টারটিউবুলার ডেন্টিন। ছবিটা দেখেন, সুন্দর করেই বোঝা যাচ্ছে, এটা আর এটার মধ্যে খুব সুন্দর শার্পলি ডিমার্কেশন করা যাচ্ছে।
পেরিটিউবুলার ডেন্টিন ফরমেশন ইজ এ লো অ্যান্ড কন্টিনিউইং প্রসেস, সবসময় চলতে থাকে এটা। ফরমেশন ইজ অ্যাক্সেলারেটেড বাই এক্সটার্নাল স্টিমুলেশন, যদি এক্সটার্নাল স্টিমুলেশন দেয়। এই কথাটা খেয়াল করে রাখেন যে এক্সটার্নাল স্টিমুলেশন পেলে পেরিটিউবুলার ডেন্টিন তৈরির হারটা বেড়ে যায়, মানে পেরিটিউবুলার ডেন্টিন বলতে কি ওডোন্টোব্লাস্ট প্রসেসটাই তার কাজটা বাড়িয়ে দেয়। অ্যাজ পেরিটিউবুলার ডেন্টিন ইজ হাইলি মিনারেলাইজ, ইট ইজ লস্ট ইন দ্য ডিক্যালসিফাইড সেকশন। এখন খেয়াল করে, ডিক্যালসিফাইড মানে ক্যালসিফাইড যত ক্যালসিয়াম যতটুকু আছে, ক্যালসিয়ামগুলোকে আমরা সরিয়ে ফেলবো, ডিক্যালসিফিকেশন করবো। তাহলে পেরিটিউবুলার ডেন্টিনে তো আপনার হচ্ছে ক্যালসিয়ামের পরিমাণ বেশি, বেশি সাদা পেলাম না আমরা? আচ্ছা, তাহলে ক্যালসিয়ামের পরিমাণ বেশি, যখন আমরা ডিক্যালসিফাইড করবো ক্যালসিয়ামই তো থাকবে না, অল্প একটু যা টুকটাক আপনার হচ্ছে এখানে ছিল কি বলে অর্গানিক সাবস্টেন্স ছিল সেটুকু পাবো, এই জন্য এটা লস্ট হয়ে যায়। কিন্তু ইন্টারটিউবুলার ডেন্টিন যেটা, এখানে তো তুলনামূলক কম আপনার হচ্ছে কি থাকে, মিনারেল থাকে বা ক্যালসিয়াম থাকে, তো ডিক্যালসিফিকেশন করলে ওখানে বেশি পরিমাণ জিনিস জমা থাকে আর কি, এটাই। আচ্ছা, এরপর হচ্ছে ইন্টারটিউবুলার ডেন্টিন। তাহলে এটা আমাদের ওই যে ছবির বা মানে বেসিক কি থেকে যদি আমরা বলি, তাহলে দুইটা টিউবিউলের মাঝখানে, ডেন্টিন লোকেটেড বিটুইন দ্য ডেন্টিনাল টিউবিউলস, ঠিক আছে। তো এটা বেসিক্যালি ফর্মস দ্য বডি, মেইন বডি অফ দ্য ডেন্টিন তৈরি করে, এই কথাটা একটু মনে রাখতে হবে এখানে। আর মিনারেলাইজ লাইক বোন অ্যান্ড সিমেন্টাম, ঠিক আছে, অ্যান্ড এই যে রিটেইনড আফটার ডিক্যালসিফিকেশন। তো ডিক্যালসিফিকেশন করার পরে এই জিনিসটা আমরা দেখতে পাবো, থাকবে কিছু না কিছু অংশ থাকবে, আর ওই ইন্ট্রাটিউবুলার যেটা এটা থাকবে না। আর এখানে ওই যে কোলাজেনাস ম্যাটেরিয়াল, এগুলো এত বেশি পড়ার দরকার নেই, ঠিক আছে। ওকে, তাহলে দুইটা জিনিস গেল। এরপরে হচ্ছে প্রি ডেন্টিন। প্রি মানে কি আপনার পূর্বে, আর এটা হচ্ছে ডেন্টিন। ডেন্টিন তো আমরা জানি একটা হার্ড স্ট্রাকচার, হার্ডনেস আমরা তার ফিজিওলজিক প্রপার্টিতে পড়ে আসছি না, তার মানে ডেন্টিন যেটা সেটা অবশ্যই হার্ড হতে হবে। আর এই হার্ড ডেন্টিনের আগের যে অবস্থাটা সেটাকে বলে হচ্ছে প্রি ডেন্টিন। তো নর্মালি খেয়াল করে দেখেন, এনামেল যে তৈরি হচ্ছে, এনামেল কি আগে ম্যাট্রিক্স ডিপোজিশন হলো, তারপরে সেটা মিনারেলাইজেশন হলো। যে কোনো বডির হার্ড স্ট্রাকচার, এনামেল, ডেন্টিন, সিমেন্টাম, বোনস, যেটাই হোক না কেন, এদের একটা ফর্মেটিভ সেল থাকে, যেমন অ্যামিলোব্লাস্ট থেকে এনামেল তৈরি হচ্ছে, ওডোন্টোব্লাস্ট থেকে ডেন্টিন তৈরি হচ্ছে। এরা একটা ম্যাট্রিক্স ডিপোজিশন করে, এরপরে এই ম্যাট্রিক্সটা মিনারেলাইজেশন হয়, হার্ড স্ট্রাকচার হয়। তাহলে ওডোন্টোব্লাস্ট যে সেল, ওডোন্টোব্লাস্ট সেলও এখানে কি হবে, আপনার কিছু ম্যাট্রিক্স ডিপোজিশন করবে। এই ম্যাট্রিক্সটার নামই হচ্ছে প্রিডেন্টিন, মানে এটা এখনো মিনারেলাইজেশন হয়নি, তার মানে আনমিনারেলাইজড যে ম্যাট্রিক্স সেটাকে আমরা বলছি প্রিডেন্টিন, ঠিক আছে। তো এই যে ইনার মোস্ট লেয়ার অফ দ্য ডেন্টিন, কারণ কি আপনি খেয়াল করে দেখেন যে এটা স্ক্যালপ ডেন্টিনো এনামেল জাংশন। তো এর নিচে এখানে আমার কি থাকবে, ডেন্টিনের এই লেয়ার থাকলো এই পর্যন্ত। এরপরে নিচে হচ্ছে আপনার কি আছে, নিচে হচ্ছে আপনার এখানে এটা হচ্ছে সাপোজ এটা হচ্ছে আমাদের পাল্প, ব্লাড ভেসেল আছে এখানে, অনেক নার্ভের ফাইবার টাইবার আছে, পাল্প। এখানে আমাদের কি আছে, পাল্পের এখানে ওডোন্টোব্লাস্টিক সেল আছে। এবার আমরা পড়বো হচ্ছে প্রিডেন্টিন। তো নাম থেকেই বোঝা যাচ্ছে, প্রি মানে হচ্ছে আপনার আগে, ডেন্টিনের আগের যে অবস্থাটা। ডেন্টিন হচ্ছে আমরা কিন্তু দেখেন ফিজিওলজিক প্রপার্টিতে পড়ে আসলাম, দিস ইজ হার্ড স্ট্রাকচার, ঠিক আছে, তার মানে হার্ডের আগে। তো এই যে আমাদের যে বডি যে হার্ড স্ট্রাকচার গুলো আছে, এনামেল, ডেন্টিন, তারপর সিমেন্টাম, তারপর বোনস, সবগুলোর নিয়ম হচ্ছে, ফরমেশনের নিয়ম বা তৈরি হওয়ার নিয়ম একটাই, যেটার একটা ফর্মেটিভ সেল থাকে, যেমন অ্যামিলোব্লাস্ট, ওডোন্টোব্লাস্ট, এরা ম্যাট্রিক্স ফরমেশন করে। এরপরে সেটা আস্তে আস্তে ক্যালসিফিকেশন হয়ে এটা হার্ড হয় বা শক্ত হয়। তাহলে এই যে ওডোন্টোব্লাস্ট সেল আমাদের আছে, এ আপনার কিছু ম্যাট্রিক্স ফরমেশন করবে। এই ম্যাট্রিক্সটাই হচ্ছে কি, তারপরে মিনারেলাইজেশন হয়ে হার্ড হবে, দিয়ে ডেন্টিন হবে। তাহলে ডেন্টিনের আগের অবস্থা কোনটা, এই ম্যাট্রিক্সটা। তাহলে ওডোন্টোব্লাস্ট সেল যে ম্যাট্রিক্স তৈরি করে সেটাকে আমরা বলি হচ্ছে আপনার প্রিডেন্টিন। তো ইনার মোস্ট লেয়ার অফ দ্য ডেন্টিন কি, খেয়াল করে দেখেন যে দিস ইজ আমাদের ডেন্টিনো এনামেল জাংশন। আর এরপরে নিচে সাপোজ এখানে আপনার কি আছে, পাল্প আছে, এটা হচ্ছে আপনার পাল্প। পাল্পের ভিতরে আমাদের ওডোন্টোব্লাস্টিক সেল আছে, সেটার আপনার এই যে প্রসেস আছে এরকম, তাই তো। এখন কি হচ্ছে যে এই যে আপনার এখানে তো আপনার ডেন্টিন ফরমেশন হয়েই গেছে, ওডোন্টোব্লাস্টিক সেল এখান থেকে আমাদের ডেন্টিন ফরমেশন হয়ে আসছে। ওকে, এই জায়গাটাতে আপনার কি থাকবে, আমাদের ম্যাট্রিক্স ডিপোজিশন হবে, এই জায়গাটাতে ম্যাট্রিক্স ডিপোজিশন হচ্ছে। সো দিস ইজ কল্ড প্রিডেন্টিন। সো দেখো এটা হচ্ছে ডেন্টিন এনামেল জাংশন, তার উপরে এটা এনামেল, এই থ্রোআউট দ্য লেয়ারটা হচ্ছে ডেন্টিন। ডেন্টিনের এটা হচ্ছে সুপারফিশিয়াল লেয়ার, এটা হচ্ছে ভিতরে পাল্পের দিকে ডিপ লেয়ার। এই ডিপ জায়গাতে কি থাকবে, আমাদের প্রিডেন্টিন থাকবে। এই জায়গাটা একটু পরে মিনারেলাইজড হয়ে যাবে, তখন আবার নতুন লেয়ার তৈরি হবে, ঠিক আছে, এরকম করে আসে আর কি। থিকনেস রিমেইন কনস্ট্যান্ট, সব সময় এই যতটুকু 10 থেকে 50 মাইক্রোমিটার সব সময় থাকবে। এটা মিনারেলাইজড হবে, আবার 10 থেকে 50 মাইক্রোমিটার আরেকটা তৈরি হবে, সেটা আবার মিনারেলাইজেশন হবে, তাহলে আবার 10 থেকে 50 আরেকটা তৈরি হবে, এবং আস্তে আস্তে তখন কি হবে, পাল্প ক্যাভিটিটা ছোট হতে থাকবে, ঠিক আছে। ওকে, আর ফাউন্ড থ্রু আউট দ্য লাইফ, এই প্রিডেন্টিন বা এই যে এটা যেহেতু ডেন্টিন থ্রু আউট দ্য লাইফ ফরমেশন হয়, তো প্রিডেন্টিনও আপনাকে থ্রু আউট দ্য লাইফ থাকতে হবে বা থাকে। তো দিস ইজ প্রিডেন্টিন ইনফিনিটি এস্টার, সেখান থেকে প্রশ্ন আসে। প্রিডেন্টিন এই যে প্রশ্ন, আনমিনারেলাইজড ডেন্টিন, হাইপোমিনারেলাইজড ডেন্টিন, ঠিক আছে,
এই কথাটা দেখেন, আন এবং হাইপো দুইটার মধ্যে আমরা এই করেছি, আনমিনারেলাইজডটাকে আমরা ট্রু দিয়েছি, হাইপোকে ফলস দিয়েছি। হাইপো মিনারেলাইজ মানে মিনারেলাইজেশন হয়েছে কিন্তু কম, তা তো আর না এখানে, এটা তো টোটালি আনমিনারেলাইজড, এই জন্য আনমিনারেলাইজড ট্রু, এটা হচ্ছে ফলস। ওকে, সামনে যে ক্লাসিফিকেশন অফ দ্য ডেন্টিন। এখন আমরা বিভিন্ন রকম অনেক কিছু পড়লাম। আপনার ক্লাসিফিকেশনে যদি আমরা চলে যাই, ডেন্টিনের ক্ষেত্রে দুই ধরনের, একটা হচ্ছে ফিজিওলজিক, নর্মালি তৈরি হচ্ছে, আর একটা হচ্ছে প্যাথোলজিক, কোনো স্টিমুলেশনের পরে তারপরে তৈরি হচ্ছে আর কি। তো ফিজিওলজিক ডেন্টিনে প্রাইমারি এবং সেকেন্ডারি ডেন্টিন, প্যাথোলজিক ডেন্টিনে রিঅ্যাক্টিভ আর হচ্ছে রিপারেটিভ দুই ধরনের ডেন্টিন আর কি। ঠিক আছে, রিঅ্যাক্টিভ ডেন্টিনের আরো কয়েকটা নাম আছে, আপনাদের শীটে এগুলো সবই আছে সুন্দর করে, এটা একটু আপনারা একটু খেয়াল করে দেখেন। আচ্ছা, প্রি ডেন্টিনের পরে জোরন্টোপ্লাস্টিক প্রসেস, ডেন্টিনাল ম্যাট্রিক্স, এগুলো নিয়ে অনেক কথাবার্তা বলা আছে, ডেন্টিনাল জাংশন, এই জিনিসগুলো অত বেশি আমাদের পড়ার দরকার পড়ে না আর কি। তারপরের পেজে দেখেন 17 নম্বর পেজে ডেন্টিনোজেনেসিস। প্রথম কথাটা যে অ্যাট লেট বেল স্টেজ ডেন্টাল প্যাপিলা ডিফারেন্সিয়েটেড ইন্টু ওডোন্টোব্লাস্ট বাই দ্য ইনফ্লুয়েন্স অফ দ্য অ্যালকালাইন ফসফেটেজ সিক্রেটেড বাই নিউলি ফর্মড অ্যামিলোব্লাস্ট ফ্রম ইনার এনামেল এপিথেলিয়াম। তো অনেক কথাবার্তা এগুলো আমরা পরে পড়বো, জাস্ট এতটুকু জেনে রাখেন যে অ্যাট লেট বেল স্টেজ এখানেই আপনার কি হচ্ছে, আপনার ডেন্টিনোজেনেসিসটা শুরু হচ্ছে। তো এরপরে ক্লাসিফিকেশনে চলে আসেন টাইপস অফ ডেন্টিনের ক্ষেত্রে, যে ফিজিওলজিক আর হচ্ছে প্যাথোলজিক, বেসিক যেটা আমাদের ক্লাসিফিকেশন। ফিজিওলজিকের ভিতরে দুইটা, একটা হচ্ছে প্রাইমারি আর সেকেন্ডারি, আর প্যাথোলজিকে আবার দুইটা, রিঅ্যাক্টিভ আর রিপারেটিভ। তো হোয়াট ইজ প্রাইমারি ডেন্টিন, হোয়াট ইজ সেকেন্ডারি ডেন্টিন? প্রাইমারি ডেন্টিন হচ্ছে যে ডেন্টিনটা বিফোর টুথ ইরাপশন ফর্মেশন হচ্ছে, সেটা হচ্ছে প্রাইমারি ডেন্টিন। আফটার টুথ ইরাপশন যেটা, সেটা হচ্ছে সেকেন্ডারি ডেন্টিন। আর রিঅ্যাক্টিভ রিপারেটিভ এটা হচ্ছে টারশিয়ারি ডেন্টিনের মধ্যে পড়ে। প্যাথোলজিক ডেন্টিন এটাকে অবশ্য আবার টারশিয়ারিও বলা যায়, প্রাইমারি সেকেন্ডারি, তারপরটাই টারশিয়ারি ডেন্টিন। ঠিক আছে, ওকে। টারশিয়ারি ডেন্টিন দুই ধরনেরও বলতে পারি আমরা, প্যাথোলজিক বা টারশিয়ারি ডেন্টিন, সেটাই রিঅ্যাক্টিভ বা রিপারেটিভ দুই ধরনের ভাগে ভাগ করা যায়। ওকে, আচ্ছা, এরপরে তাহলে আমরা আমাদের সামনে আগে আপনাদের শীটে দেখেন আছে যে ফিজিওলজিক ডেন্টিন কেন, ফিজিওলজিক বলতে কি প্রাইমারি আর হচ্ছে সেকেন্ডারি ডেন্টিন, যেটা কোনো ইনফ্লুয়েন্স ছাড়াই নর্মাল বডি ফাংশন অনুযায়ী এটা চলবে। তার মানে মেন্টাল ডেন্টিন বলেন, সার্কামপালপাল ডেন্টিন, পেরিটিউবুলার ডেন্টিন, ইন্টারটিউবুলার ডেন্টিন, এগুলো ফর্মেশন হইতে কোনো স্টিমুলেশন তো প্রয়োজন হয় না, ন্যাচারাল বডি মেকানিজমই তৈরি হচ্ছে। তো দিস ইজ অল আর ফিজিওলজিক ডেন্টিন, সেটা প্রাইমারিও হতে পারে, সেকেন্ডারিও হতে পারে। ঠিক আছে, ওকে। এখানে যে ছবিটা দেখেন যে এনামেল, তারপর হচ্ছে যে মেন্টাল ডেন্টিন, তারপরে হচ্ছে আপনার যে সার্কামপালপাল ডেন্টিন, এরপরে হচ্ছে আপনার ওডোন্টোব্লাস্টের নিচে যে এখানে হচ্ছে এই লেয়ারটুকু প্রিডেন্টিন, তারপর ওডোন্টোব্লাস্টিক বডি এটা। তো এখান থেকে আমরা কি বুঝলাম যে এনামেলের নিচেই আপনার প্রথম যে লেয়ার অফ ডেন্টিন, তার মানে এটার থিকনেস কত, এই সেই 10 থেকে 50 মাইক্রোমিটার। আমাদের যে বলেছিলাম যে এই জায়গাটাতে তখন তো ফার্স্টে প্রিডেন্টিনটা তো এই জায়গাটাতে ছিল, এই প্রিডেন্টিন 10 থেকে 50 মাইক্রোমিটারের ভিতরে আপনার কিছু সাপোজ 50 মাইক্রোমিটারই ধরলাম, তাহলে এটার 50 মাইক্রোমিটার থিকনেস কি হয়েছিল, আমাদের প্রিডেন্টিন ফর্মেশন হয়েছিল। এই প্রিডেন্টিনটা পরে মিনারেলাইজেশন হয়ে এই যে মেন্টাল ডেন্টিন করছে। কারণ ফার্স্ট ফর্ম ডেন্টিন কোনটা, ফার্স্ট ফর্ম ডেন্টিন হচ্ছে মেন্টাল ডেন্টিন। সবাই কথা ক্লিয়ার, কোনো প্রিডেন্টিন কোনো অ্যান্সার হবে না, কারণ প্রিডেন্টিন ইজ নট এ ডেন্টিন, ইট ইজ এ ম্যাট্রিক্স। ওডোন্টোলা সেল যে ম্যাট্রিক্স তৈরি করেছে সেটাই হচ্ছে প্রিডেন্টিন। তাহলে এই ম্যাট্রিক্সটা এবার ক্যালসিফিকেশন হয়ে ডেন্টিন হয়েছে, ফার্স্ট লেয়ার যেটা সেটাই হচ্ছে মেন্টাল ডেন্টিন। ফার্স্ট লেয়ার কতটুকু, প্রিডেন্টিন যতটুকু ছিল 10 থেকে 50 মাইক্রোমিটারের মধ্যে, এটারও ততটুকুই হবে আর কি। ওকে ফাইন, এরপরে যত ডেন্টিন ফর্মেশন হচ্ছে সবই হচ্ছে আপনার সার্কামপালপাল ডেন্টিন। ঠিক আছে, ওকে। তাহলে মেন্টাল ডেন্টিন নিয়ে পড়ি। মেন্টাল ডেন্টিন ইজ দ্য ফার্স্ট ফর্ম ডেন্টিন। ফার্স্ট ফর্ম ডেন্টিন কে, তাহলে আপনার মেন্টাল ডেন্টিন, যেটা হচ্ছে ক্রাউন আন্ডারলাইং ডেন্টিনো এনামেল জাংশনে থাকবে। জাস্ট ডেন্টিনো, এই যে এখানে এনামেল, তাহলে এটাই ডেন্টিনো এনামেল জাংশন, তার নিচে এই যে ডেন্টিন, দিস ইজ কল্ড মেন্টাল ডেন্টিন। আচ্ছা, রেগুলার ইন স্ট্রাকচার, এই যে আউটার মোস্ট বা পেরিফেরাল পার্ট অফ দ্য ডেন্টিন, একদম এই যে দেখেন ডেন্টিন এখান থেকে শুরু করে এই পর্যন্ত এই এনামেল, এই যে সারফেস, তার মানে কি বাইরের দিকে, কে বাইরের দিকেই মেন্টাল ডেন্টিন বা আউটার মোস্ট ডেন্টিন। ওকে, তারপরে কি বলছে, এটা যাবো 150 মাইক্রোমিটার ঠিক গেল। আর মেইনলি কম্পোজ অফ ভন ক্রপস ফাইবার। কোন ফাইবার, ভন ক্রপস ফাইবার। এটা হচ্ছে দেখেন 0.1 থেকে 0.2 মাইক্রোমিটার ডায়ামিটার, এখানে আলফা ফাইবার থাকে, কিছু বিটা ফাইবারও পাওয়া যায়। হ্যাঁ, আর ইট হ্যাজ এ গ্লোবুলার প্যাটার্ন অফ দ্য ক্যালসিফিকেশন অ্যান্ড লেস মিনারেলাইজড। তাহলে কেমন ক্যালসিফিকেশন হচ্ছে গ্লোবুলার প্যাটার্ন এবং লেস মিনারেলাইজড। মিনারেলাইজেশনের প্যাটার্ন হচ্ছে দুইটা, একটা হচ্ছে গ্লোবুলার মানে এরকম গোল গোল মিনারেলাইজেশন, একটা হচ্ছে আপনার লিনিয়ার। ঠিক আছে, দুই ধরনের। তো এই কথাটা পড়বেন, এটা ট্রিপল স্টার টপিক। ওকে, সার্কামপালপাল ডেন্টিন, তাহলে মেন্টাল ডেন্টিন ফর্মেশন হয়ে গেল। এরপরে যত ডেন্টিন ফিজিওলজিক্যালি আপনার ফর্মেশন হবে সব হচ্ছে কি সার্কামপালপাল ডেন্টিন, পাল্পের চারপাশে হচ্ছে। ঠিক আছে, ওকে। এখানে বেসিক্যালি বিটা ফাইবার থাকে, ওখানে কোন ফাইবার ছিল, মেন্টাল ডেন্টিন আলফা ফাইবার, এখানে বিটা ফাইবার থাকবে। এটা হচ্ছে মোর মিনারেলাইজ দেন কি আমাদের মেন্টাল ডেন্টিন আর কি। এখানে দেখেন দুই ধরনের মিনারেলাইজেশন থাকে, একটা গ্লোবিউলার এবং লিনিয়ার, দুই ধরনেরই থাকবে এখানে।
ওকে, তাহলে এই গেল আমাদের মেন্টাল এবং সার্কামপালপাল ডেন্টিনের কথা। আপনাদের শীটে খেয়াল করে দেখেন যে মেন্টাল ডেন্টিন প্রি ডেন্টিনের পার্থক্য, ঠিক আছে? প্রি ডেন্টিন সবসময় কোথায় থাকবে? অ্যাডজাসেন্ট টু দ্য পাল্প, আর মেন্টাল ডেন্টিন কোথায় থাকবে? অ্যাডজাসেন্ট টু দ্য এনামেল। এই যে ছবিতে খেয়াল করে দেখেন, এই যে অ্যাডজাসেন্ট টু দ্য এনামেল মেন্টাল ডেন্টিন, আর এখানে পাল্প, অ্যাডজাসেন্ট টু দ্য পাল্প কোনটা? প্রি ডেন্টিন, ঠিক আছে? আবার দেখেন ওই যে থিকনেসটা দেয়া আছে, হ্যাঁ, বাকিগুলো এখানে ভন ক্রস ফাইবার পাওয়া যায়। আর মেন্টাল ডেন্টিন আন্ডারগোজ গ্লোবুলার মিনারেলাইজেশন, আর এখানে তো কোনো মিনারেলাইজেশন হয় না, আনমিনারেলাইজ থাকে আর কি। সেকেন্ডারি ডেন্টিনের যে রুট কমপ্লিশন বা আপনার হচ্ছে ইরাপশনের পরে এক একজন এক এক কথা বলে, কেউ রুট কমপ্লিশন বলে, কেউ হচ্ছে আপনার আফটার ইরাপশন বলে আর কি। তো এত বেশি মানে বেশি ইম্পর্টেন্টও না, এটা নিয়ে আমাদের এত বেশি পড়ার দরকার হয় না। এই যে দেখেন আবার বলা ইট ইজ ফর্মড আফটার ইরাপশন, তো এত বেশি আমাদের এটা সেকেন্ডারি ডেন্টিন নিয়ে পড়ার দরকার হয় না। প্রাইমারি আর সেকেন্ডারি ডেন্টিনের মধ্যে পার্থক্য দেওয়া আছে এখানে, মোটামুটি একটু রিডিং করে রাখবেন, এটা এত বেশি ইম্পর্টেন্ট কিছু না। ওকে, টারশিয়ারি ডেন্টিন ইম্পর্টেন্ট জিনিস এবার আমরা চলে আসছি। দিস ইজ টারশিয়ারি ডেন্টিন। আমরা দুই ধরনের টারশিয়ারি ডেন্টিন পড়েছিলাম, একটা রিঅ্যাক্টিভ ডেন্টিন আর একটা হচ্ছে রিপারেটিভ ডেন্টিন। আচ্ছা, রিপারেটিভ ডেন্টিন, রিঅ্যাক্টিভ ডেন্টিনের অপর নাম দেখেন কতগুলো, রিঅ্যাকশনারি ডেন্টিন, রিজেনারেটেড ডেন্টিন, অস্টিও ডেন্টিন বা অর্থো ডেন্টিন, এই কথাগুলো বলা হচ্ছে আর কি। অস্টিও মানে কি? হাড্ডি, বোনস। অর্থো মানে কি? হাড্ডি বা বোনস। এটা কেন আমরা একটু পরে বুঝবো জিনিসটা আর কি। তো টারশিয়ারি ডেন্টিনের ক্ষেত্রে আপনারা রিঅ্যাক্টিভ ডেন্টিনে চলে আসেন। তো আপনাদের শীট আছে স্ক্লেরোটিক ডেন্টিন, আমরা একটু পরে পড়ি। সেটা একটু খেয়াল করে দেখেন, রিঅ্যাক্টিভ এবং রিঅ্যাকশনারি ডেন্টিন, ঠিক আছে? তো সরি, রিঅ্যাক্টিভ, রিঅ্যাকশনারি, রিজেনারেটেড এই ডেন্টিনগুলোর ক্ষেত্রে আর কি। তো এই টারশিয়ারি ডেন্টিন মানে কি হবে? আপনার এখানে কোনো স্টিমুলেশন আসবে, স্টিমুলেশন আসলে এই ডেন্টিনটা তৈরি হবে। তাহলে স্টিমুলেশন তো দুই রকম আসবে, একটা মাইল্ড, একটা সিভিয়ার। মানে কি, ওডোন্টোব্লাস্ট সেলটা আপনার একটু ড্যামেজ হলো, এরপরে আবার কি হলো, সে কিছুদিন রেস্ট নিল, সুস্থ হলো, সুস্থ হয়ে আবার সে ডেন্টিন ফর্মেশন শুরু করলো। আর একটা হচ্ছে ওই ওডোন্টোব্লাস্ট সেলটা কোনো স্টিমুলেশনের কারণে একদম মারাই গেল টোটালি, নতুন এই যে আনডিফারেন্সিয়েটেড যে মেজেনকাইমাল সেলগুলো আছে সেখান থেকে নতুন একটা ওডোন্টোব্লাস্ট সেল আসলো, এসে সে ডেন্টিন তৈরি করা শুরু করলো। দুই রকমেরই হতে পারে। তো এই রিঅ্যাক্টিভ ডেন্টিন কোনটা? রিঅ্যাক্টিভ, মানে সেলটা আগে ছিল, সে আবার একটু রেস্টে চলে গেছিল, আবার নতুন করে সে অ্যাক্টিভ হলো। দিস ইজ কল্ড রিঅ্যাক্টিভ ডেন্টিন। তার মানে কি, যে অসুস্থ হয়েছিল আবার নতুন করে সুস্থ হলো, তার মানে কি মাইল্ড স্টিমুলেশন। মাইল্ড স্টিমুলেশনের ক্ষেত্রে আপনার কি হবে? রিঅ্যাক্টিভ ডেন্টিন ফরমেশন হবে। দেখেন এটাকে আমরা বলছি আর অস্টিও ডেন্টিন বা অর্থো ডেন্টিন। তো মাইল্ড স্টিমুলেশনের কারণে খেয়াল করে দেখেন, আপনি কোনো অফিসে জব করেন, আপনি অসুস্থ হলেন 7 দিন, অফিসে যেতে পারলেন না, ছুটি নিলেন, আপনার কাজ কিন্তু আপনাকেই করতে হয় অফিসে, অন্য কেউ আপনার কাজ বুঝে না বা করেও দেয় না। কারণ 7 দিন পরে যখন আপনি অফিসে গেলেন, তখন কি হলো? আপনার টেবিলে 1 সপ্তাহের ফাইল স্তূপ হয়ে জমা হয়ে আছে এখানে, তাই তো? তাহলে আপনাকে কি করতে হবে? আপনাকে তো শুধু ওই 7 দিনের কাজ করলে তো হবে না, সাথে আজকের কাজটাও কিন্তু আপনাকে কি করতে হবে? তাহলে আজকের কাজগুলো কিন্তু আবার কি হয়ে যাবে? আপনার জমা পড়ে থাকবে। তার মানে এখন আপনাকে ডাবল লোড নিতে হবে আপনাকে কাজগুলা আগামী 1 সপ্তাহের মধ্যে শেষ করার জন্য। মানে গত শনিবারের কাজ সাথে আজকে শনিবার, আজকের 2টা কাজ, গত রবিবারের কাজ সাথে আজকে রবিবার, আজকে রবিবার, মানে 2 দিনের কাজ করতে। আগে হয়তো 1 দিনের কাজই করতেন, এখন আপনাকে 2 দিনের কাজ করতে হবে। মানে অল্প সময়ে আপনাকে বেশি পরিশ্রম করতে হবে, বেশি কাজ করতে হবে। তো অল্প সময়ে যখন আপনি বেশি কাজ করবেন, তখন স্বাভাবিকভাবে আপনার প্রিসাইজ কাজ আপনি করতে পারবেন না। তো এখানেও একই অবস্থা, যে যখন আপনি এই 5-7 দিন একটু রেস্টে থাকলেন, মাইল্ড স্টিমুলেশনের কারণে একটু অসুস্থ হলেন, একটা ওডোন্টোব্লাস্ট অসুস্থ হয়ে গেল, একটু রেস্টে গেল, রেস্টে যাওয়ার পরে 7 দিন পরে এসে আবার কথার কথা সে ডেন্টিন ফর্মেশন শুরু করছে। তখন সে খেয়াল করে দেখলো তার আশেপাশের যে ওডোন্টোব্লাস্ট গুলো ছিল, তারা অলরেডি অনেক ডেন্টিন ফর্মেশন শুরু করে ফেলেছে। তো তাদের সাথে তাল মেলাতে গেলে তাকে এখন ডাবল পরিশ্রম করতে হবে, অনেক বেশি ডেন্টিন ফর্মেশন করতে হবে। তো যখন বেশি ডেন্টিন ফর্মেশন করে, তখন এই যে ডেন্টিনে ম্যাট্রিক্সে কি কোলাজেন ফাইবার আছে না, কোলাজেন ফাইবার তৈরি করে কে? ফাইব্রোব্লাস্ট তৈরি করে, ঠিক আছে? তো যখন এটা মিনারেলাইজেশন হবে, তখন যেটা নর্মাল ডেন্টিনের ক্ষেত্রে কোনো ফাইব্রোব্লাস্ট এটার ভিতরে এনট্র্যাপড অবস্থায় থাকে না, কিন্তু মানে নর্মাল একটা রেট থাকে, তো ওই রেটে দেখা গেলো ফাইব্রোব্লাস্ট গুলো সরে চলে আসে, মানে কোলাজেন ডিপোজিশন করলো, সরে চলে আসলো, ওখানে মিনারেলাইজেশন হচ্ছে, বা মিনারেলাইজেশন প্রসেস শুরু হওয়ার আগেই ফাইব্রোব্লাস্ট গুলো সরে চলে আসছে। কিন্তু এখন তো তাকে দ্রুত কাজ করতে হচ্ছে, দ্রুত ম্যাট্রিক্স ডিপোজিশন করছে, দ্রুত মিনারেলাইজেশন করছে। তো দেখা যায় যেটা কি, যে ওডোন্টোব্লাস্ট সেলগুলো ফাইব্রোব্লাস্ট সেলগুলো ওখান থেকে সরে আসতে পারে না, তার আগেই কি মিনারেলাইজেশন হয়ে যাচ্ছে। মানে ওই জায়গার ডেন্টিন যদি খোঁজা হয়, তাহলে দেখা যায় ডেন্টিন হার্ড স্ট্রাকচারের ভিতরে কিছু ফাইব্রোব্লাস্ট ইন্টারাপ্ট অবস্থায় পাওয়া যায়। এখন যদি আমরা হাড্ডি খেয়াল করে দেখি, ওই যে কম্প্যাক্ট বোন, যদি আমরা হেবার্সিয়ান সিস্টেম পড়ি, হেবার্সিয়ান সিস্টেমের ভিতরে দেখেন কিছু অস্টিওসাইট কি থাকে? ইন্টারাপ্ট অবস্থায় থাকে, মানে হাড্ডির ভিতরে কিছু সেল কি এন্ট্রাপ্ট অবস্থায় থাকে। তো এখানেও কি ডেন্টিনের ভিতরে কিছু ফাইব্রোব্লাস্ট নামক সেল এন্ট্রাপ্ট অবস্থায় থাকছে, তখন এটা কি হাড্ডির ফিচারের সাথে মিলে যাচ্ছে, এই জন্য সেটাকে তখন অস্টিও ডেন্টিন, মানে হাড়ের মতো ডেন্টিন
অর্থোডেন্টিন বা হাড়ের মতো ডেন্টিন, যে হাড়ে যেমন সেল এন্ট্রাপ্ট অবস্থায় পাওয়া যায়, এই ডেন্টিনের ভিতরেও সেল এন্ট্রাপ্ট অবস্থায় পাওয়া যাচ্ছে, যেন এটাকে কি বলছে, অস্টিওডেন্টিন বা অর্থোডেন্টিন। এরপর হচ্ছে রিপারেটিভ ডেন্টিন, তাহলে এর উল্টাটা, এখানে মাইল্ড স্টিমুলেশন পেয়েছিল, তাহলে এটা লিখে দিই আমরা, এটা হচ্ছে মাইল্ড, এটা হচ্ছে আপনার সিভিয়ার, সিভিয়ার মানে তাহলে কি হবে, এটা অলরেডি আগের ওডোন্টোব্লাস্ট সেলটা ডেথ হয়ে যাবে, ঠিক আছে, ডেথ অফ প্রিভিয়াস ওডোন্টোব্লাস্ট, প্রিভিয়াস ওডোন্টোব্লাস্ট, ঠিক আছে। তাহলে কি হবে, একটু আনডিফারেন্সিয়েটেড যে একটোডার্মাল সেল, একটোমেজেনকাইমাল সেলগুলো আছে, সেখান থেকে নতুন একটা ওডোন্টোব্লাস্ট আসবে, নতুন একটা ওডোন্টোব্লাস্ট এসে আবার নতুন করে কি করবে, আমাদের ডেন্টিন তৈরি করা শুরু করবে। দিস ইজ কল্ড রিপারেটিভ ডেন্টিন। তাহলে দুইটা আমরা পেলাম, একটা হচ্ছে রিঅ্যাক্টিভ বা রিঅ্যাকশনারি, আগের লোকটাই আছে, আগের ওডোন্টোব্লাস্টটাই আছে, সে নতুন করে আবার রিঅ্যাক্টিভ হচ্ছে, রিঅ্যাকশন নতুন করে তৈরি করছে, এই জন্য সেটাকে আমরা রিঅ্যাক্টিভ বা রিঅ্যাকশনারি ডেন্টিন বলছি। আর রিপারেটিভ ডেন্টিন বলতে যে স্টিমুলেশনের কারণে আগের ওডোন্টোব্লাস্ট টোটালি মারা গেছে, এবার নতুন একটা ওডোন্টোব্লাস্ট এসে এবার ওখানে রিপেয়ার করা শুরু করছে, দিস ইজ কল্ড রিপারেটিভ ডেন্টিন। ওকে, এরপরে আপনাদের শীটে চলে আসেন, টারশিয়ারি ডেন্টিনের এই দুইটা কথা কিন্তু ইনফিনিটি এস্টার, হ্যাঁ। এরপরে চলে আসেন আপনাদের স্ক্লেরোটিক ডেন্টিন, ইনফিনিটি এস্টার, খুবই 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 ইম্পর্টেন্ট। খেয়াল করে দেখেন যে ফর্মস আফটার গেটিং মাইল্ড স্টিমুলেশন, ফর্মস আফটার গেটিং মাইল্ড স্টিমুলেশন, আমরা ওই শুরুতে কিন্তু একটা কথা বলেছিলাম যে ডেন্টিনের ক্ষেত্রে যে স্টিমুলেশন পাওয়ার পরে কি হয়, এটা ফর্মেশন রেটটা বাড়ায় দেয়, ঠিক আছে। তাহলে আমার এই ডেন্টিনাল টিউবিউল ছিল, এর ভিতরে আমাদের ওডোন্টোব্লাস্ট সেলের প্রসেস ছিল, ডেন্টিন ফর্মেশন হচ্ছিল, সে একটা মাইল্ড স্টিমুলেশন পেলো, তাহলে কি ওই যে মানে আপনার এই যে আমরা রিঅ্যাক্টিভ ডেন্টিনে সেখানেও পেলাম কি, তাকে বেশি বেশি কাজ করতে হচ্ছে মাইল্ড স্টিমুলেশন পাওয়ার কারণে। তো এই সময়টাতে কি হয়, সে এত বেশি ডেন্টিন ফর্মেশন করা যে শুরু করে, আস্তে আস্তে এই পুরা যেটা কি হয়, যে আমরা ছবিতেও দেখলাম যে ডেন্টিনাল টিউবুলের ভিতরে কিন্তু ফাঁকা জায়গা আছে, মাঝখানে ফাঁকা জায়গা রেখে তার চারপাশে ডেন্টিন ফর্মেশন হয়, তার চারপাশে ফর্মেশন হচ্ছে, মাঝখানের ফাঁকা কিন্তু থেকেই যাচ্ছে। কিন্তু যখন মাইল্ড স্টিমুলেশন পেয়ে আপনার কি হচ্ছে, এই ওডোন্টোব্লাস্ট সেলটা ফ্যাটি ডিজেনারেশন, যে ফ্যাটি ডিজেনারেশন অফ দ্য ওডোন্টোব্লাস্টিক প্রসেস, এই জন্য কি হচ্ছে, যে ক্যালসিফিকেশন অফ দ্য ডেন্টিনাল টিউবিউল, এই যে ফার্স্ট বিকাম ন্যারো বাই ওয়াইডেনিং অফ দ্য পেরিটিউবুলার ডেন্টিন। তাহলে এখানে পেরিটিউবুলার ডেন্টিন ফর্মেশন হচ্ছিল, এ মাইল্ড স্টিমুলেশন পেলো, মাইল্ড স্টিমুলেশন পাওয়ার কারণে কি হবে, তাকে এখন বেশি বেশি ডেন্টিন ফর্মেশন করতে হবে বা করে, সেক্ষেত্রে তাহলে প্রথমে ডেন্টিনাল টিউবিউলটা ন্যারো হচ্ছে, মানে তার ওই যে ভিতরের পাশে কি হচ্ছে আপনার ডেন্টিন ফর্মেশন শুরু হচ্ছে, তার মানে যত ভিতরের পাশে তৈরি হচ্ছে তত আস্তে আস্তে তো টিউবিউলটা তো ক্লোজ হতে থাকছে আর কি, ঠিক আছে। এরপরে আস্তে আস্তে কি ল্যাটার টিউবিউল বিকামস কমপ্লিটলি অবলিটারেটেড, তার মানে এই টিউবিউলটা তখন একদম টোটালি ডেন্টিন দিয়ে একদম ভরা হয়ে যায় আর কি, ঠিক আছে। তো এই যখন টোটালটা ডেন্টিন দিয়ে ভরা হয়ে গেল, তার মানে কি আগে তো এই জায়গাটা ফাঁকা ছিল, ফাঁকার চারপাশে পেরিটিউবুলার ডেন্টিন ছিল, সেখানে আপনার কি হয়েছিল, ইনঅর্গানিক কন্টেন্ট বেশি থাকার কারণে সাদা, ওই যে ছবির কথা যদি আমরা মনে করি, আর এখন এই পেরিটিউবুলার ডেন্টিন দিয়ে পুরো টিউবিউলটা অবলিটারেটেড হয়ে গেল, তার মানে এই জায়গাটা টোটালটাই সাদা দেখা যাবে। স্ক্লেরোসিস তখন হচ্ছে কি, স্ক্লেরোটিক বলতে, স্ক্লেরোটিকের বাংলা অর্থ যদি বলা হয় অতিরিক্ত শক্ত, তো এখানে প্রচুর পরিমাণে ডেন্টিন চলে আসলো না, মিনারেল চলে আসলো প্রচুর পরিমাণে, পেরিটিউবুলার ডেন্টিনটা তো ডেন্টিনের মধ্যে আমরা দেখলাম যে হাইলি মিনারেলাইজ, তো এখানে একদম এত বেশি মিনারেল চলে আসলো বিধায় এই জায়গাটা টোটালি তখন একদম চকচকা ফর্সা দেখা যাবে, দিস ইজ কল্ড স্ক্লেরোটিক ডেন্টিন। এই যে when the tubular lumen space is obliterated, it assumes a glossy and brighter area than surrounding under transmitted light. The process is called sclerosis and this dentin is called sclerotic dentin. ঠিক আছে, তো স্ক্লেরোডেন্টিন মোস্ট ফ্রিকোয়েন্টলি এনকাউন্টার্ড উইথ ওল্ড এজ, ওল্ড এজের ক্ষেত্রে মাইল্ড স্টিমুলেশন বেশি হয়, সেক্ষেত্রে আপনার হচ্ছে এই স্ক্লেরোটিক ডেন্টিন বেশি তৈরি হয়। তাহলে আমরা যদি স্ক্লেরোটিক ডেন্টিন সামারাইজ করি, যেহেতু ইনফিনিটি এস্টার টপিক, সামারাইজ করি, তাহলে ওডোন্টোব্লাস্ট সেল থাকবে, সে মাইল্ড স্টিমুলেশন পাবে, মাইল্ড স্টিমুলেশন পেলে কি হবে, তার ফর্মেশন রেটটা সে বাড়াই দিবে, দ্রুত করবে, দ্রুত করতে করতে সে মেইনলি ডিপোজিশন করে কোথায়, টিউবিউলের ভিতরের পাশে, তো ভিতরের পাশে করতে করতে কি টিউবওয়েলটা আস্তে আস্তে ন্যারো হতে থাকবে, ন্যারো হতে হতে একসময় কমপ্লিটলি অবলিটারেটেড করে দিবে। তাহলে একটা রিজিয়ন কি হলো, কমপ্লিটলি আপনার কি হয়ে গেল, একদম ডেন্টিন, পেরিটিউবুলার ডেন্টিন দিয়ে এটা অবলিটারেটেডই করে ফেললো। কারণ পেরিটিউবুলার ডেন্টিন, ওই যে আমরা ছবি দেখেছিলাম যে টিউবিউল যে ফাঁকা জায়গা, তার চারপাশে সুন্দর সাদা সাদা, কারণ টিউবিউলটাই তো নাই, সবই তো ব্লক করে ফেলি, তাহলে টোটাল জায়গাটা আমরা সাদা দেখবো যে, ঠিক আছে, তার মানে এটা কি হাইলি মিনারেলাইজড স্ট্রাকচার এখানে, ঠিক আছে। লাইট যখন পড়বে, ট্রান্সমিটেড লাইট, এটা চকচক করবে, সাদা দেখা যাবে, সেটাই প্রমাণ করবে কি যে এখানে হাইলি মিনারেলাইজেশন ঘটেছে। তো এটাকেই বলা হচ্ছে স্ক্লেরোটিক ডেন্টিন। ওকে, এরপরে যদি আমরা ডেড ট্র্যাক্টে যাই, আচ্ছা, এই যে মোস্ট কমন সাইট হচ্ছে কোথায় স্ক্লেরোডেন্টিন, এই যে এপিক্যাল থার্ড, ঠিক আছে। আর স্ক্লেরোসিস রিডিউস দ্য পারমিয়েবিলিটি অফ দ্য ডেন্টিন,
দেন ডেন্টিনকে আমরা বলেছিলাম হাইলি পারমিবল, কারণ কি এখানে কোলাজেন ফাইবার, ওই যে বিভিন্ন গ্রাউন্ড সাবস্টেন্স গুলো আছে। কিন্তু এই জায়গাটাতে এসে কি হচ্ছে, আপনার নর্মাল ডেন্টিনের চাইতে কি এই জায়গাটাতে মিনারেল কন্টেন্টের পরিমাণ বেশি বেড়ে গেল না ডেন্টিনের সাথে যদি আমরা কম্পেয়ার করি? এই জন্য হচ্ছে রিডিউস দ্য পারমিএবিলিটি অফ দ্য ডেন্টিন অ্যান্ড হেল্পস টু প্রলং দ্য ভাইটালিটি। স্টিমুলেশন পেয়েছিল, যে টারশিয়ারি ডেন্টিন ফরমেশন হওয়া মানেই সেটা দাঁতের ভাইটালিটিটাকে কি করে, প্রলং করে। স্টিমুলেশন পাইলো, নতুন ডেন্টিন লেয়ার তৈরি হয়ে এই জায়গাটা কি করে দিল, আবার অবলিটারেট করে দিল, বন্ধ করে দিল। তাহলে স্টিমুলেশনটা আর ভিতরে পাল্পে যেতে পারলো না, পাল্পে যেতে না পারা মানে পাল্প সেভ হয়ে গেল। সেক্ষেত্রে তখন কি হচ্ছে, আমাদের দাঁতের যে ভাইটালিটি সেটা রক্ষা পাচ্ছে, সে কথাটা এখানে বলা হয়েছে আর কি। এরপর হচ্ছে ডেড ট্র্যাক্ট। খেয়াল করে